তো আমরা প্রেসিডেন্ট সম্পর্কে পড়ছিলাম। প্রেসিডেন্ট সম্পর্কে পড়তে গিয়ে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের দেশের প্রেসিডেন্টের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্টের কি পার্থক্য। ঠিক আছে, আমাদের এখানে প্রেসিডেন্টের কি পাওয়ার রয়েছে আর আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে কি পাওয়ার রয়েছে, কোন যোগ্যতা থাকলে প্রেসিডেন্ট হতে পারে। তো সেই সংক্রান্ত আমাদের যে দুটো ভাগ, রাজনৈতিক ভাগ ও অরাজনৈতিক ভাগ, সেটা আমরা ডিসকাস করেছি। তারপরে আমরা প্রেসিডেন্টকে আমরা কিভাবে প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে কি কি যোগ্যতা থাকা দরকার, কত বছর, 35 বছর বয়স প্লাস যে কোনো যে কোনো পার্টি তাকে নমিনেট করতে পারে অথবা সে নির্দল প্রার্থী হিসেবেও নমিনেশন জমা দিতে পারে, আমরা ডিসকাশন করেছি আগের দিন। তারপরে আমরা রাষ্ট্রপতিদের সম্পর্কে আলোচনা করেছি। প্রথম রাষ্ট্রপতি আমরা প্রত্যেকেই জানি যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, পরপর দুবার একমাত্র। তারপরে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি হয়েছেন। তারপরে জাকির হোসেন প্রথম মুসলিম যিনি কর্মরত অবস্থায় মারা যান। তারপরে বিবি গিরি উপরাষ্ট্রপতি থেকে তিনিও রাষ্ট্রপতি হয়েছিলেন কিন্তু তিনি পদত্যাগ করেছিলেন। তারপর ফখরুদ্দিন আলী আহমেদ তিনিও কর্মরত অবস্থায় মারা যান। নীলাম সঞ্জীবা রেড্ডি প্রথম অকংগ্রেসি প্রেসিডেন্ট ছিলেন। জেএল সিং শিখ সম্প্রদায় থেকে প্রথম ছিলেন। ভেঙ্কটরমন প্রথম তোমার হচ্ছে 4জন প্রাইম মিনিস্টারের সাথে প্রথম কাজ করেছেন। শঙ্কর দয়াল শর্মা পড়েছি। তারপর কেআর নারায়ণ প্রথম দলিত ছিলেন এবং প্রবীণতম। এপিজে আব্দুল কালাম স্যার, তার সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। তারপর আমাদের হচ্ছে প্রতিভা দেবী সিং পাটিল প্রথম মহিলা। আর প্রণব মুখার্জি, তারপর আমাদের প্রথম বাঙালি। তারপর রামনাথ কোবিন্দ দলিত এবং শেষে ছিল আমাদের দ্রৌপদী মুর্মু। এবং এদের মধ্যে ভারত রত্ন পেয়েছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন থেকে 6জন করেছিল। তো আজকে আমরা আলোচনা করব যে রাষ্ট্রপতির হচ্ছে নির্বাচন পদ্ধতি, কিভাবে প্রেসিডেন্ট ইলেক্ট হয়, নির্বাচিত হয়, সেটা সম্পর্কে আলোচনা করব। তারপরে রাষ্ট্রপতির যে ক্ষমতা সেটা সম্পর্কে ডিসকাস করবো এবং শেষে দেখব উপরাষ্ট্রপতি কিভাবে হয় এবং উপরাষ্ট্রপতিকে মানে অনাবশ্যক মহামহিম কেন বলা হয়, সেগুলো আমরা ডিসকাশন করবো। তো আমরা শুরু করছি আজকে। ওকে, তো দেখো, প্রথমেই আমরা আলোচনা করব রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, কি করে রাষ্ট্রপতি নির্বাচন হয়, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, প্রেসিডেন্ট কিভাবে ইলেক্ট হন বা নির্বাচিত হন এবং এই নির্বাচনে কে কে বা কারা কারা ভোট দিতে পারে, আর মেথডটাকে আমরা কি বলি। দেখো, আমাদের যে নির্বাচন হয় সেটা সাধারণত 2 রকম পদ্ধতিতে হয়। একটা হয় প্রত্যক্ষ নির্বাচন, যেটাকে আমরা বলি ডাইরেক্ট ইলেকশন, আর একটা হয় পরোক্ষ নির্বাচন। বলবে স্যার প্রত্যক্ষ পরোক্ষ নির্বাচন বলতে কি? প্রত্যক্ষ নির্বাচনের ক্ষেত্রে ভোট দেবে কারা? জনগণরা, মানে আমাদের যে ভারতের জনগণ রয়েছে, জনগণ কথার অর্থ যাদের বয়স 18 বছরের বেশি, 18 বছরের বেশি এবং যাদের কাছে ভোটার কার্ড রয়েছে, তারা ভোট যদি দিয়ে তাদের প্রার্থী নির্বাচন করে, সেটা হবে প্রত্যক্ষ নির্বাচন। আর পরোক্ষ নির্বাচন কারা হবে? পরোক্ষভাবে নির্বাচিত হয় তখনই যখন এই জনগণদের দ্বারা, জনগণরা ভোট দিয়ে যেসব প্রার্থীদের নির্বাচিত করেছে, জনগণের ভোটে নির্বাচিত প্রার্থীরা যদি ভোট দেয়, জনগণের ভোটে নির্বাচিত প্রার্থীদের ভোটে যদি কেউ ইলেক্টেড হয়, সেটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। এবার আমাদের রিসেন্ট আমাদের লোকসভা ইলেকশন গেল, প্রত্যেকেই আমরা জানি লোকসভা নির্বাচন হলো। তো লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দেখো, আমি তুমি আমরা কিন্তু ভোট দিয়েছি, প্রত্যেকেই জানি। তাহলে অবভিয়াসলি লোকসভা নির্বাচন আমাদের একটা ডাইরেক্ট ইলেকশন, মানে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি লোকসভার ক্ষেত্রে। এছাড়া আমাদের যে বিধানসভা, রাজ্যের যে ভোট হয় বিধানসভা, বিধানসভাও কিন্তু ডাইরেক্ট ইলেকশনের মধ্যে পড়ে, মানে আমরা ভোট দিই। আর তাছাড়া আমাদের বলো পঞ্চায়েত, ঠিক আছে, আমাদের যে পঞ্চায়েত ইলেকশন অথবা যে মিউনিসিপ্যালিটির ইলেকশন, এগুলো সব কিন্তু ডাইরেক্ট ইলেকশনের মধ্যে পড়ে। এবার তাহলে ইনডাইরেক্ট ইলেকশনের মধ্যে কি পড়ে? দেখো, ইনডাইরেক্ট ইলেকশনের মধ্যে প্রথমেই পড়ে রাষ্ট্রপতির নির্বাচন, সেটা হয় পরোক্ষ পদ্ধতি, ইনডাইরেক্ট ইলেকশনে হয়। এবার এখানে একটা প্রশ্ন আসবে যে রাষ্ট্রপতির নির্বাচন আমাদের দেশে, এই যে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, এই নির্বাচনগুলো ডাইরেক্ট হয়, মানে প্রত্যক্ষ পদ্ধতিতে হয়, কিন্তু রাষ্ট্রপতির নির্বাচন পরোক্ষ পদ্ধতিতে হয়। আমি প্রশ্ন করব কেন, কে বলতে পারবে?
কেন পরোক্ষ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি হয় বলো তো, কেন? স্যার আমরা তো ডিরেক্ট ভোটটা দিয়ে মানে রাষ্ট্রপতি যে তাকে নির্বাচন করছি না। হুম, কেন মানে কেন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে পরোক্ষ পদ্ধতিটা নেওয়া হয়েছে, আমি এটা জানতে চাইছি। মানে নেওয়া কেন হয়েছে সেটা তো বুঝলাম, যে কারণ আমরা ভোট দিচ্ছি না বলে পরোক্ষ বলা হচ্ছে সেটা না। আমি জিজ্ঞেস করছি যে কেন আমরা রাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যক্ষ না করে পরোক্ষ পদ্ধতিটা গ্রহণ করেছি। কারণ আমেরিকার ক্ষেত্রে নির্বাচন পদ্ধতিটা প্রত্যক্ষ ভাবে হয়, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কেন পরোক্ষ ভাবে হয় বলতে পারবে? কারণ রাষ্ট্রপতির নামমাত্র সর্বস্ব আর প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতাটা থাকে। প্রথম কারণ, যে আমাদের যে প্রেসিডেন্টের যে পাওয়ার, রাষ্ট্রপতির যে পাওয়ার, প্রেসিডেন্টের পাওয়ার কিন্তু লিমিটেড। কথাটা হচ্ছে লিমিটেড, ব্যাপারটার মানে কি? লিমিটেড মানে তাকে পাওয়ার দেওয়া আছে কিন্তু প্রত্যেকটা পাওয়ার রেস্ট্রিক্টেড করা আছে। অর্থাৎ রাষ্ট্রপতি চাইলেই যা খুশি করে দেবো সেটা কিন্তু করতে পারে না। কারণ রাষ্ট্র কোনো দেশের সাথে যদি যুদ্ধ ঘোষণা করতে হয় বা শান্তি করতে হয়, যাই করতে হয়, প্রায় প্রেসিডেন্টকে কি করতে হবে, প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদের সাথে কনসাল্ট করতে হবে। যেহেতু প্রেসিডেন্টের পাওয়ার রেস্ট্রিক্টেড, মানে প্রেসিডেন্টের পাওয়ার লিমিটেড, সেই কারণে প্রেসিডেন্টের যে পোস্ট বা নির্বাচন খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। সেই কারণে প্রথমত পরোক্ষ পদ্ধতি। আর সেকেন্ড, দ্বিতীয় পদ্ধতিটা কেন পরোক্ষ পদ্ধতিটা হচ্ছে কস্ট এফিসিয়েন্ট, মানে কম খরচে করা যায়। পরোক্ষ পদ্ধতির ক্ষেত্রে কম খরচ, খরচ কম হয়। হুম, এই কারণে দেখো প্রত্যক্ষ পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি লোকসভা নির্বাচন দেখো কত টাকার খরচা হয় প্রত্যেক জায়গায়, মানে সেন্ট্রাল বাহিনী নেওয়া, কর্মচারী নেওয়া, প্রচুর সময় লাগে, প্রচুর এ লাগে। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কি হয়, যেহেতু পোস্টের গুরুত্ব কম এবং কম খরচে হয়ে যায় পরোক্ষ নির্বাচনের ক্ষেত্রে, সেই কারণে রাষ্ট্রপতি নির্বাচন আমরা পরোক্ষ পদ্ধতিতে করে থাকি। এবার এখানে একটা প্রশ্ন আসবে যে রাষ্ট্রপতি নির্বাচন, ঠিক আছে, রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়ে থাকে। প্রথম দেখো, প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে প্রথমে যখন নির্বাচন হয়, প্রথমে কি হবে, প্রথমে তৈরি করা হবে একটা ইলেকটোরাল কলেজ। নির্বাচনের সময় প্রথমে তৈরি করা হবে একটা ইলেকটোরাল কলেজ গঠন করা হয়। এবারে বলে ইলেকটোরাল কলেজ মানে কি, একটা কলেজ, কিন্তু ইলেকটোরাল কলেজ মানে কোনো কলেজ নয়। ইলেকটোরাল কলেজ মানে যারা যারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে তাদেরকে নিয়ে একসাথে বলা হয় ইলেকটোরাল কলেজ। তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে কারা, যারাই ভোট দিবে তাদের নিয়ে ইলেকটোরাল কলেজ গঠিত হবে। তাহলে প্রথমত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে কারা, আমাদের লোকসভাতে, আমাদের লোকসভাতে যেসব এমপিরা রয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট, তারা ভোট দেবে। আগে এ ছিল এবং প্রত্যেকেই যেন নির্বাচিত প্রার্থী হয়, ঠিক আছে, নির্বাচিত প্রার্থীরা। আগে মনোনীত দুজন ছিল, এখন নেই। তাহলে ইলেকট্রাল কলেজের মধ্যে প্রথম থাকবে লোকসভার নির্বাচিত এমপিরা। নাম্বার টু, রাজ্যসভা, ঠিক আছে, রাজ্যসভারও নির্বাচিত এমপিরা ভোট দেবে, ঠিক আছে। তাহলে রাজ্যসভায় হচ্ছে মনোনীত প্রার্থীরা থাকে, কতজন থাকে রাজ্যসভায় মনোনীত, 12 জন প্রার্থী থাকে, ঠিক আছে, 12 জন মনোনীত প্রার্থী। এরা কিন্তু ভোট দিতে পারবে না। রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যসভার 12 জন মনোনীত প্রার্থী এরা কিন্তু ভোট দিতে পারবে না। আর কে ভোট দেবে রাষ্ট্রপতি নির্বাচনে? আর ভোট দেবে প্রত্যেক রাজ্যের বিধানসভা, মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার নির্বাচিত এমএলএরা, নির্বাচিত এমএলএরা ভোট দেবে, ঠিক আছে। আর যদি উচ্চ কক্ষ থাকে, রাজ্যসভায় যদি মনোনীত থাকে তারাও দিতে পারবে না, এবং তার সাথে সাথে দিতে পারবে না কারা, যদি রাজ্যের মধ্যে কোনো বিধান পরিষদ থাকে, বিধান পরিষদ, বিধান পরিষদের সদস্য। তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজের মধ্যে কে কে আছে? ইলেকটোরাল কলেজের মধ্যে আছে লোকসভার নির্বাচিত প্রার্থীরা, রাজ্যসভার নির্বাচিত প্রার্থীরা এবং বিধানসভা নির্বাচিত প্রার্থীরা। এরা ইলেকটোরাল কলেজে আছে এবং ভোট দিতে পারবে। আর ভোট দিতে পারবে না কারা, কারা ভোট দিতে পারবে না? পারবে না রাজ্যসভার 12 জন মনোনীত প্রার্থী এবং বিধানসভার যারা সদস্য রয়েছে তারা কিন্তু ভোট দিতে পারবে না। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছি, ক্লিয়ার হয়েছে আশা করি।
হ্যাঁ এবার এখানে একটা প্রশ্ন আছে যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে প্রথমত আমি আগের দিন ডিসকাস করেছিলাম যে ক্যান্ডিডেট হতে গেলে আমরা বলেছি 50 জন মানে সমর্থক হতে হবে, যে 50 জন তাকে বলবে যে এই ব্যক্তি হতে পারে, তারপরে সে হবে। এবার মনে করলাম রাষ্ট্রপতি নির্বাচনে 3 জন প্রার্থী দাঁড়িয়েছে। সাপোজ ধরো হচ্ছে এপিজে আব্দুল কালাম স্যার, তারপর হচ্ছে নরেন্দ্র মোদী, আর ধরো রাহুল গান্ধী। 3 জন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে দাঁড়িয়েছে, ঠিক আছে। এবার এই রাষ্ট্রপতি নির্বাচনে 3 জন যখন দাঁড়িয়েছে, তাহলে যে ভোট দেবে, তাহলে একজন এমপি সে একজনকে ভোট দেবে, রাজ্যসভার এমপির একজনকে ভোট দেবে, এরকম ভাবে কিন্তু হয় না। কি হয়, কোনো একজন এমপি বা এমএলএ সে ভোট দেওয়ার সময় কি করবে, ভোট দেওয়ার সময় সে প্রেফারেন্স অনুযায়ী সাজাবে। মানে সে তার 1 নম্বরে দেবে, হয়তো সাপোজ ধরো কোনো একজন এমপি 1 নম্বরে দিল কালামকে, 2 নম্বরে দিল তোমার হচ্ছে 1 নম্বরে দিল সে কালামকে, 2 নম্বরে 2 নম্বরে দিল রাহুল গান্ধীকে, 3 নম্বরে দিল মোদীকে। এটা কোনো একজন এমপি দিল। আরেকজন কোন রাজ্যের এমএলএ ভোট দিল 1 নম্বরে রাহুল গান্ধীকে, 2 নম্বরে হচ্ছে মোদীকে, 3 নম্বরে কালাম স্যারকে ভোট দেবে, ঠিক আছে। তাহলে এইভাবে প্রত্যেকে ভোট দেবে এবং সিকোয়েন্স অনুযায়ী সাজাবে, প্রেফারেন্স অনুযায়ী। তাহলে এই জায়গায় ইলেকটোরাল কলেজের যখন ভোট হবে, সেখানে হবে প্রেফারেন্স অনুযায়ী। সে না একটার পরে দ্বিতীয় নাও দিতে পারে, কিন্তু সে দিতেও পারে, ঠিক আছে। প্রেফারেন্স অনুযায়ী ভোট দেবে, ঠিক আছে। এবার ভোট তো হয়ে গেল, ভোট দেওয়ার পর দেখা হবে যে সবচেয়ে বেশি 1 নম্বর পাবে সে ভোটে নির্বাচিত হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এখানেও কিন্তু সে ব্যাপার নয় যে প্রত্যেকেই 1 নম্বরে, হয়তো রাহুল গান্ধী 1 নম্বর ভোট বেশি পেলো, 1 নম্বর প্রেফারেন্স বেশি পেলো, তাহলে কি সে হয়ে যাবে? না, এখানেও কিন্তু হবে না। তাহলে সেটা কিভাবে ডিসাইড হবে যে কে হবে? তার জন্য কি হয়, ভোটের একটা ভ্যালিউ রয়েছে, ভোটের একটা মূল্য রয়েছে। সেই মূল্যটা কি? ভোটের মূল্যটা কি? ভোটের মূল্যটা হচ্ছে যে প্রত্যেকের ভোট, যে একজন ভোট দিলে একটা ভোট দিলে সেরকম না। ভোটের মূল্য কি হয়, যে একজন এমএলএ এর ভোটের মূল্য থাকে একটা আলাদা, আর এমপির ভোটের মূল্য থাকে আলাদা। কিরকম বোঝাচ্ছি না, যেখানে অসুবিধা হবে তা আমাকে থামিয়ে জিজ্ঞেস করবে, সেটা বুঝতে পারলাম না আরেকবার বলুন, জিজ্ঞেস করুন, ঠিক আছে। প্রথমে এমএলএ এর ভোটের জনসংখ্যা, এমএলএ এর ভোটের ভ্যালু কিভাবে বের করব? সেই রাজ্যের মোট জনসংখ্যা, মানে হয়তো পশ্চিমবঙ্গের কোনো এমএলএ এর ভোটের ভ্যালু, তাহলে পশ্চিমবঙ্গের মোট যে জনসংখ্যা রয়েছে, ঠিক আছে, তাকে সেই রাজ্যের যে মোট বিধানসভার সদস্য সংখ্যা, মানে আমাদের পশ্চিমবঙ্গের সবাই লোক 10 কোটি, তবে ধরো 5 কোটি রয়েছে, আর বিধানসভার যে সিট রয়েছে 249, ভাগ করলাম, গুণিত তার সাথে গুণ করবো 1/1000, 1/1000 দিয়ে গুণ করবো। সেটা হচ্ছে একটা ভোটের ভ্যালু। তার মানে দেখো এখানে আমরা বুঝতে পারছি যে এখানে যে রাজ্যের জনসংখ্যা যত বেশি হবে, সেই রাজ্যের যে ভোটের এমপির ভ্যালু, এমএলএ এর ভোটের ভ্যালু অনেক বেশি হবে। সেখানে উত্তরপ্রদেশের ক্ষেত্রে এমএলএ এর ভোটের ভ্যালু কিন্তু অনেক বেশি হয় তার থেকে অন্যান্য জায়গার কম। আর রাজ্যে একজন এমপির ভোটের ভ্যালু কি হবে? এমপির ভোটের ভ্যালু হবে, সে এমপি, ভালো করে দেখো, সেই এমপি, সেই মেম্বার অফ পার্লামেন্ট কোনো না কোনো রাজ্যের ভোটার, কোনো না কোনো রাজ্য থেকে নির্বাচিত হয়েছে। সাপোজ ধরো আজকে আমাদের অভিষেক ব্যানার্জি, তাহলে সে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে। তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে যখন এমপি মানে অভিষেক ব্যানার্জি যখন ভোট দেবে, তখন কি দেখা হবে? সেই রাজ্যের, ভালো করে বুঝবে, সেই রাজ্যের সমস্ত বিধায়ক, বিধায়ক মানে যারা এমএলএ, তাদেরকে বাংলায় বিধায়ক বলে, হ্যাঁ, বিধায়কদের মোট ভোটের মূল্য, মানে এমএলএ এর ভোটের মূল্য আমরা বের করতে পারবো। ওয়েস্ট বেঙ্গলের সাপোজ ধরো একজন ভোটারের বের করলাম, এবার এখান থেকে আমি বের করলাম পশ্চিমবঙ্গের একটা এমএলএ এর ভোটের ভ্যালু, সাপোজ ধরো 50 বা 10, আমি কোনোভাবে বের করলাম। এবার কতজন ভোট আছে, তাহলে 50 জন। এবার যতগুলো বিধায়ক আছে তাদের গুণ করব, মানে তাদের আমি তার সঙ্গে গুণ করে দেবো। সেটাতে আমি কি করব, সংসদে, সেটাকে আমরা ভাগ করব, সংসদে মোট
নির্বাচিত সদস্য সংখ্যা। ওকে, এটা হচ্ছে একটা এমপির ভোটের ভ্যালু। বলো বুঝতে পেরেছো না? একটা এক্সাম্পল দেবো বলো, নাকি এটা ম্যাপ দিয়ে দেখাবো? বলো যেটা বলবে সেটা। হ্যাঁ স্যার, একটু ডিটেলস বলুন, একটু Okay, অসুবিধা হচ্ছে। বুঝিয়ে দিচ্ছি। দেখ, সাপোজ ধরো আমি এখানে ওয়েস্ট বেঙ্গলকে কনসিডার করি, পশ্চিমবঙ্গ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। তাহলে পশ্চিমবঙ্গের আমি মনে করলাম মোট জনসংখ্যা ধরো 10 লাখ, ঠিক আছে, 10 লক্ষ। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা হচ্ছে 10 লক্ষ। প্রথমে প্রথমে আমাদের ক্যালকুলেট করতে হবে একটা এমএল এর ভোটের ভ্যালু। 10 লক্ষ টোটাল লোক রয়েছে। বিধায়ক কত রয়েছে? আমাদের হচ্ছে সুবিধার জন্য আমাদের 294 জন রয়েছে, কিন্তু আমরা সুবিধার জন্য মনে করলাম সাপোজ ধরো 200 জন রয়েছে, কম করে আমি বলছি, ঠিক আছে, মানে আমাদের বুঝতে সুবিধা হবে। গুণিত 1/100 করলাম, 1/1000 করলাম। তাহলে আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে 0 0 0 0 0 0, এই 0 এই 0 এই 0 এই 0, 2 5 এ 10। তাহলে একটা এমএল এর ভোটের ভ্যালু হলো 5। এতটা ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে পশ্চিমবঙ্গের একটা এমএল এর ভোটের ভ্যালু হলো 5। তাহলে যতজন এমএলএ আছে, তাহলে এবার এমপির ভোটের ভ্যালু করব। এমএলএ মানে বুঝতে পারছেন, নুসরাত যারা আছে তারা সব এমএলএ আছে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের হচ্ছে এমপি বলতে দেব, দীপক অধিকারী, তারপর আমাদের হচ্ছে এই তোমার হচ্ছে রচনা, এই যে ভোট হলো, ঠিক আছে, রচনা, তারপরে এটা সব এমপি। হ্যাঁ, দুটোর মধ্যে যেন গুলিয়ে না যায়। তাহলে এমপির ভোটের ভ্যালু কি হবে? তাহলে প্রথমে বলছে রাজ্যের সমস্ত বিধায়কের মোট ভোটের মূল্য। তাহলে একটা বিধায়কের ভোটের মূল্য আমরা বের করলাম 5। তাহলে 5-এর সাথে আমি গুণ করব কতজন? 200 জন ছিল। তাহলে এটা হচ্ছে মোট বিধায়কের ভোটের মূল্য, প্লাস সংসদে মোট নির্বাচিত সদস্য সংখ্যা। সেটা কতজন? আমাদের ধরো 550 জন। যাই হোক, 500 আমাদের এখন 43-42টা সিটে ভোট হয়েছে, আমরা নিজেদের সুবিধার জন্য 550-কে কমিয়ে 500 করছি, ঠিক আছে, কাটাকাটিতে সুবিধা হবে, নাহলে ফ্র্যাকশনে চলে আসবে, বুঝতে পারছো? 500টা আমি ভাবলাম লোকসভার সিট হয়েছে। তাহলে আমি কাটাকাটি করলাম। এবার কাটাকাটি করলে আমাদের যে ভ্যালু আছে দেখো, 0 0 0 0, আর 5 1 5। তাহলে হলো কত? 2। তাহলে একটা এমএল এর ভোটের ভ্যালু, পশ্চিমবঙ্গের একটা এমএল এর ভোটের ভ্যালু 5, আর একটা এমপির ভোটের ভ্যালু 2। বলে বোঝাতে পারলাম না পারলাম না? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এমপিটা একবার বলুন না। কোনটা হবে স্যার? এমপির ক্ষেত্রে? হ্যাঁ, বলো বলো বলো। বলছি যে এই যে এমএলএ যেটা ভ্যালু বেরোলো 5, এটা তো একটা এমএলএ এর বেরোলো, তাই তো? একদম একজন এমএলএ। আচ্ছা, মানে তার সঙ্গে আমাকে 200 গুণ করতে হবে, কারণ কি 200 হ্যাঁ, জন সেটাই কি টোটাল বলছি। এমএলএ ছিল। 200 হুম জন হুম টোটাল হুম এমএলএ হুম। পশ্চিমবঙ্গ থেকে ছিল। এই জন্য 5 × 200 সমস্ত বিধায়কের মোট ভোটের মূল্য, বাই সংসদের মোট নির্বাচিত, মানে সংসদে যতজন টোটাল সিট আছে, 500 জন আছে, ভাগ করলাম, ভাগ করে হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? বলো। স্যার এমপিটা একবার বলুন। এমপিটা, এই যে এমপি হচ্ছে সমস্ত বিধায়কের মোট ভোটের মূল্য। এই 5টা কি? একজন এমএলএ এর ভোটের ভ্যালু। আর 200টা কি? 200 হচ্ছে মোট এমএলএ এর সংখ্যা, মোট এমএলএ সংখ্যা 200 গুণ করলে তো টোটাল এমএলএ এর ভোটের ভ্যালু পেয়ে যাবো, ঠিক আছে। আর 500টা হচ্ছে মোট এমএলএ এর সংখ্যা, এমপি সংখ্যা, মোট এমপি সংখ্যা। ক্লিয়ার হয়েছে? বলো। তার মানে স্যার একজন এমএলএ ভোটের ভ্যালু 5, মানে একজন এমএলএ ভোট দিলে 5 জন ভোটারের সমান। একদম 5 জন ভোটারের সঙ্গে। এমপিটাও তাই, তাই তো? এমপিটাও তাই। এবার মানে দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই একজন হিসাব। একজন ভোট এবার দিলে যদি, দুজনের সমান। হ্যাঁ, দুজনের সঙ্গে। কিন্তু তুমি যদি দেখো, আমরা যদি ইউপির কথা ভাবি, উত্তরপ্রদেশের কথা ভাবি, উত্তরপ্রদেশে সাপোজ ধরো এমএল এর একজন ভোটের ভ্যালু আমি এইভাবে ক্যালকুলেট করলাম, যে সাপোজ ধরো উত্তরপ্রদেশে হচ্ছে 10 লাখের জায়গায়, সাপোজ ধরো উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশ একটা ছোট রাজ্য ধরি, তারপরে ধরো আমি সিকিম ধরছি, ঠিক আছে, আমি হচ্ছে সিকিম ধরছি।
সিকিমের ক্ষেত্রে সাপোজ ধরো 5,000 লোক রয়েছে টোটাল, ঠিক আছে, 5,000 লোক রয়েছে সিকিমের জন্য, সাপোজ ধরো 5টা সিট রয়েছে, তাহলে তার ভোটের ভ্যালু কত হবে? 3। দেখো ভোটের ভ্যালু কত হচ্ছে 1 হলো। সিকিমের একটা এমএলএ এর ভোটের ভ্যালু 1 হলো। তাহলে সিকিমের থেকে যদি একটা এমপি আসে তাহলে এমপির ভোটের ভ্যালু কত হবে? মনে করলাম সিকিমে যেহেতু কম লোক রয়েছে তাহলে এমপি হয়তো একজন রয়েছে, তাহলে টোটাল ভোটের ভ্যালু একজন, মানে একটা তার এমএলএ এর ভোট। আর হচ্ছে সিট কটা রয়েছে? একটাই রয়েছে। সাপোজ ধরো এমপি 5টা রয়েছে, 1 গুণিত 5, আর টোটাল সিট কত? 500। 500-র মধ্যে একটা সিট এমএলএ দিয়েছে, তাহলে এমপির ভোটের ভ্যালু কত হলো? দেখো 5/100, মানে 0.01। এমপির একটা ভোটের ভ্যালু হলো 0.01। বুঝতে পারছো কথাটা? এবার ক্লিয়ার হলো? বলো। হ্যাঁ স্যার। তার মানে যত বেশি দেখো তোমার জনসংখ্যা হবে তত তোমার দেখো ভোটের ভ্যালু বেড়ে যাবে। পরিষ্কার আমরা বুঝতে পারছি। আমরা দুটো এক্সাম্পল যদি এইভাবে নিই তাহলে বুঝলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেখানে একটা এমএলএ এর ভোটের ভ্যালু 5, এমপির ভোটের ভ্যালু 2, সেরকম সিকিমের ক্ষেত্রে একটা এমএলএ এর ভোটের ভ্যালু 1, কিন্তু এমপির ভোটের ভ্যালু 0.01। সিট কম, পপুলেশন কম। ওকে, তাহলে এটা ডিফারেন্ট। বলো এগোবো তাহলে। হ্যাঁ স্যার। এবার দেখো এই যে ভোটের ভ্যালুর নিরিখে, ঠিক আছে, ভোটের ভ্যালুর নিরিখে মানে বিভিন্ন রাজ্যের এদের কিন্তু ভোটের বিভিন্ন হয়। যেমন উত্তরপ্রদেশের ক্ষেত্রে, ঠিক আছে, উত্তরপ্রদেশের ক্ষেত্রে কি হয়, এই যে এমএলএ এর ভোটের ভ্যালু, আমি হচ্ছে এমএলএ এর ভোটের ভ্যালু গুলা দিচ্ছি উত্তরপ্রদেশের ক্ষেত্রে, যেটা আমাদের আছে 2017-তে, ঠিক আছে, যে রাষ্ট্রপতি নির্বাচনটা হয়েছিল 2017। কারণ লাস্ট ডেটা তো আমাদের এরপরে হয়নি, কারণ হচ্ছে আমাদের এটা দ্রৌপদী মুর্মুরটা বাদে। তাহলে 2017-তে যে হচ্ছে আমাদের রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, ঠিক আছে, আমার উত্তরপ্রদেশের ভ্যালু কত ছিল? ভোটের ভ্যালু ছিল 208 একজন এমএলএ, সবচেয়ে বেশি। তারপর ছিল আমাদের ঝাড়খণ্ড, ঠিক আছে, ঝাড়খণ্ডের একজন এমএলএ এর ভোটের ভ্যালু ছিল 176। সেখানে তামিলনাড়ু, এটা সর্বোচ্চ দিক থেকে, তামিলনাড়ুতে 176। আর মহারাষ্ট্রতে একজন এমএলএ এর ভোটের ভ্যালু ছিল 175। তাহলে উত্তরপ্রদেশের ক্ষেত্রে দেখো অনেক বেশি। তাহলে উত্তরপ্রদেশের একজন এমএলএ, মানে বুঝতে পারছো ভোটের বেশি, অনেক বেশি। আর যদি সেই জায়গায় যদি কম দেখি, কম মিনিমাম, এটা তো ইয়ে হচ্ছে, কি বলছো বলো? লোক সংখ্যা বাড়লে বাড়ছে তো। লোক সংখ্যা, এই জন্য উত্তরপ্রদেশের লোক বেশি, এই জন্য ভোটের ভ্যালু বেশি, এই জন্য সবচেয়ে বেশি উত্তরপ্রদেশের ভ্যালু, এটা 208 লাস্ট আমাদের যে ডেটা। আর সবচেয়ে যদি কম বলি তাহলে সেটা হচ্ছে সব থেকে কম হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের একটা এমপির ভোটের ভ্যালু 9। তারপর হচ্ছে অরুণাচল প্রদেশ, সব নর্থ ইস্টেরই হয়, তো স্বাভাবিক বোঝাই যাচ্ছে। অরুণাচল প্রদেশের ক্ষেত্রে ভোটের ভ্যালু 8। তারপর আমাদের মিজোরামের ক্ষেত্রে একজন এমপির ভোটের ভ্যালু 8। আর সবচেয়ে কম এমপির ভোটের ভ্যালু হচ্ছে সিকিম, 7 বা 7। ওকে, বলো, বুঝতে পারলে বলবো। হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, তাহলে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, মহারাষ্ট্র, আর সবচেয়ে কম সিকিম, তারপর মিজোরাম আর অরুণাচল প্রদেশ 8, তারপর নাগাল্যান্ড। সবচেয়ে কম হলে সিকিম হবে সবচেয়ে কম। এবার দেখো এই যে ভোট হলো, ভালো কথা, ভোট হয়ে গেল। ভোট হলেও কি হবে, যে প্রত্যেক রাষ্ট্রপতিকে ভোট পাওয়ার জন্য একটা কোটার ভোট পেতে হবে। কোটার ভোট, কোটা বলতে কোনো জায়গা নয়, কোটা। কোটার কথা হচ্ছে যে টোটাল, কোটার মানে হচ্ছে মোট বৈধ ভোট সংখ্যা, বৈধ ভোট সংখ্যা বাই 2 + 1। মানে ব্যাপারটা বোঝাচ্ছিলাম, সাপোজ মোট ভোটার বৈধ সংখ্যা, মানে এটা কিন্তু মানে এখানে কোনো ভোটার মানে ভোটারের সংখ্যা ব্যাপারটা বলছে না,
মানে এই যে ভোট দিল, উত্তরপ্রদেশের দিল ভোট, হ্যাঁ, তাহলে প্রত্যেকের ভোট দিয়ে একটা ভোটারের ভ্যালু আমরা বের করতে পারি। তবে উত্তরপ্রদেশের একজনের ভোটের ভ্যালু আমি একটু রাফলি একটা ডেটা দিচ্ছি। সাপোজ ধরো আমাদের 3টা রাজ্য আছে, এবি, সিডি আর ইএফ, ঠিক আছে? 3টা রাজ্যের এমপি আছে। এবি রাজ্যে সাপোজ ধরো এবি রাজ্যে হচ্ছে 5 জন, আমি এমএলএ এর কথা ছেড়ে দিচ্ছি, আমি মনে করছি শুধু এমপি আছে। এবি রাজ্যে 5টা এমএলএ এমপি আছে, সিডি রাজ্যে 3টা এমপি আছে, আর ইএফ রাজ্যে 2টা এমপি আছে। প্রত্যেকের ভোটের ভ্যালু সাপোজ ধরো আমি মনে করি যে এবির ভোটের হচ্ছে ভ্যালু হচ্ছে সাপোজ ধরো 5 জনের ভোটের ভ্যালু 10 করে, সিডির ভোটের ভ্যালু সাপোজ ধরো 15 করে, আর এর ভোটের ভ্যালু সাপোজ ধরো 20 করে। তাহলে টোটাল আমরা একটা পাচ্ছি 50, 45 আর 40, যোগ আমরা পেয়ে যাবো 5, তারপরে হচ্ছে 9 4 13, তাই তো? এটা হচ্ছে আমার মোট ভোটার। তাহলে প্রেসিডেন্টকে যদি নির্বাচিত হয় তাহলে তাকে ভোট পেতে হবে কত? 135/2 +1, মানে সাপোজ ধরো 5 6 6 2 12, 7 2 14, 67.5 +1 মানে 68.5 তাকে ভোট পেতে হবে, ঠিক আছে? টোটাল ভোটার। এবার এই ভোটারের মধ্যে যে কোনো ব্যক্তি সাপোজ ধরো এই 5 জনের মধ্যে থেকে 3 জন ধরো সিলেক্ট করেছিল তোমার হচ্ছে মানে তোমার ধরো হচ্ছে কালাম স্যারকে, 3 জন কালাম স্যারকে নাম্বার 1 দিয়েছে। এখানে এখানে হচ্ছে 3 জনের মধ্যে সাপোজ ধরো 2 জন কালাম স্যারকে দিয়েছে, আর এখানে ধরো 2 জনের মধ্যে সাপোজ ধরো 2 জনই কালাম স্যারকে দিয়েছে। তাহলে কালাম স্যারের ভোট কত হলো? এখানে হচ্ছে 10 দিয়ে গুণ করলে হলো 30, আর তোমার হচ্ছে 2 15 2 হচ্ছে 15 2 হচ্ছে 30, আর ধরো হচ্ছে তোমার ইএফ থেকে এখানে হচ্ছে 2 জন 40। তাহলে কালাম স্যারের ভোট হয়ে গেল 100। তাহলে কালাম স্যার নির্বাচিত হলো। তাহলে কিন্তু 100 নয়। এবার এখানের মধ্যে বাকি যারা ছিল, বাকি যে 5 জনের মধ্যে 2 জন ছিল, তারা তাকে প্রেফারেন্স 2 দিয়েছে। 2 দেওয়ার জন্য এই যে 10 ভোটের ভ্যালু ছিল তার 5 × 2 গুণ হবে, 10 যোগ হবে আরো। অর্থাৎ একটা কমপ্লেক্স মেথডে করা হয় যেখানে টোটাল এইভাবে ভোটের ভ্যালু যেন 68.5 কে ক্রস করে। বুঝা গেল? এই 1টা কিন্তু একটা সংখ্যা, এটা কিন্তু একটা সিট বা কোনো সংখ্যা না। এই হিসেব অনুযায়ী যেন কালাম স্যার 68.5 এর বেশি পায়, তাহলেই কিন্তু সে প্রেসিডেন্ট হতে পারে। বলো, বুঝাতে পারলাম না পারলাম না? স্যার এই জায়গাটা একবার রিপিট করবেন, মোট বৈধ কোনটা বলো তো? ভোটার সংখ্যা বলতে? বৈধ মোট ভোটার বৈধ সংখ্যা মানে, ভোটার হ্যাঁ, সংখ্যা। আচ্ছা, বৈধ ভোটার সংখ্যা মানে এখানে দেখো হয়ে গেল, যেমন একটা এক্সাম্পল দিই যেটা আমাদের প্রণব মুখার্জির সময় হয়েছিল। এই যে ভোটটা হয় সেটা কিন্তু অবশ্যই যেন গোপন হয়, ঠিক আছে? গোপন ভোট হয়, মানে তুমি ভোট দেওয়ার সময় বলতে পারবে না তুমি কাকে ভোট দিচ্ছ। তারপরে তুমি বলে দিলে একজন এখানে হয়তো মমতা একজন এমপি এমএলএ, সে ভোট দিতে গেছে প্রেসিডেন্টের ইলেকশন, সে গিয়ে সেখানে ইলেকশন যখন হচ্ছে একটা রুমে, সেখানে বলছে আমি হচ্ছে কালাম স্যারকে ভোট দেবো না, আমি কালাম স্যারকে ভোট দেবো না, আমি একে ভোট দেবো। সাপোজ ধর হচ্ছে তোমার আর কে দাঁড়িয়েছিল, আচ্ছা ওই বললো আমি মোদিকে ভোট দেবো। তাহলে যখনই সেটা বলে দেবে যে আমি মোদিকে ভোট দেবো বা আমি ভোট দিয়েছি মোদিকে, সে যদি সেই ইলেকশন চলাকালীন সেই জায়গার মধ্যে বলে, কারণ ওখানে কোনো জায়গায় যে ভোট দেবে না, ওটা একটা ক্লোজড একটা রুমের মধ্যে, ঠিক আছে? তো রুম বলতে একটা জায়গা থাকে, সেই জায়গাতে হয়। তো সে যদি বলে দেয় সঙ্গে সঙ্গে কি হবে, মমতা ব্যানার্জির ভোটটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ সে এটা ডিসক্লোজ করলো। তাহলে সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি এই লিস্ট থেকে, ভোটারের লিস্ট থেকে বাদ হলো, সেই 5 জনের মধ্যে সবাই ধরো মমতা ব্যানার্জি ছিল, তাহলে সঙ্গে সঙ্গে মোট ভোট 4 × 10 হয়ে গেল, অর্থাৎ এটা কমে 125 হয়ে গেল, কারণ মমতা ব্যানার্জির ভোট বাদ হয়ে গেছে। তখন এই ভাগটা হয়ে যাবে 125/2 +1, মানে তোমার 6 আর হচ্ছে 4, 64 পয়েন্ট হচ্ছে 64 না 62.5 +1 মানে 63.5 পেয়ে গেলে হবে। তাহলে একজন ভোটার বাদ চলে গেল, তাহলে তখন কালাম স্যারকে 63.5 ভোট পেতে হবে। এবার বুঝে গেল কি বললাম? স্যার বৈধ বুঝতে ভোট পারছি। মানে কোনো সেজন্য ভোট যতক্ষণ চলবে সে কিন্তু ডিসক্লোজ করতে পারবে না কাকে ভোট দিয়েছে। যদি সে বলে দেয় তাহলে কি হবে, তার ভোট বাতিল হয়ে যাবে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, তাহলে এগোচ্ছি। হ্যাঁ স্যার। এবার প্রেসিডেন্ট তো হয়ে গেল, প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে প্রেসিডেন্টকে কি দিতে হবে? শপথ দিতে হবে, যেটাকে আমরা ওথ বলি। তাহলে প্রেসিডেন্টকে ওথ বা শপথ কে দেবে? অ্যাকর্ডিং টু আর্টিকেল 16, তো 60 নম্বর আর্টিকেল অনুযায়ী প্রেসিডেন্টকে ওথ কে দেবে, শপথ বাক্য কে পাঠ করাবে? এনি আইডিয়া?
স্যার শপথ বাক্য পাঠ করা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের বিচারপতি। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যদি তিনি অ্যাবসেন্ট থাকে তাহলে তার জায়গায় তার সিনিয়র মোস্ট হবে। যদি সে অ্যাবসেন্ট থাকে তার অ্যাবসেন্টে সিনিয়র মোস্ট জাজ, ঠিক আছে, অ্যাবসেন্টে সিনিয়র জাজ, প্রবীণতম বিচারপতি। ওকে, আচ্ছা। তো আমরা জানি আর প্রেসিডেন্ট কিন্তু যতবার খুশি হতে পারে, আমি বলেছিলাম আমেরিকার ক্ষেত্রে দুবারের বেশি হবে না, ইন্ডিয়াতে যতবার খুশি হতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, প্রেসিডেন্টের স্যালারি, কত টাকা স্যালারি পাবে প্রেসিডেন্ট? বেশি টাকা দেয়নি, দেয় মাত্র 5 লাখ টাকা, 5 বছরে 5 লাখ টাকা, তাই তো? না স্যার, পার মান্থ। না স্যার, মান্থলি। মান্থলি 5 লাখ রুপিস, এবং ট্যাক্স ফ্রি, ঠিক আছে, ট্যাক্স ফ্রি। প্রেসিডেন্ট প্রায় এমপিদের কিন্তু ট্যাক্স থাকে, এমপিদের কিন্তু ট্যাক্স দিতে হয়, প্রেসিডেন্টের কিন্তু ট্যাক্স ফ্রি থাকে 5 লাখ টাকা পার মান্থ। প্লাস তার সাথে হচ্ছে ফ্রি রেসিডেন্ট, ঘর বিনামূল্যে, ঠিক আছে, ফ্রি তোমার হচ্ছে ফ্রি মেডিকেল, মানে তোমার চিকিৎসা, ঠিক আছে, সব ফ্রি, ঠিক আছে, বিনা ফ্রি মেডিকেল, এটা কিন্তু সারা জীবন, সারা জীবনের ফ্রি মেডিকেল, হোল লাইফ, সারা জীবন যতদিন বেঁচে থাকবে ফ্রি মেডিকেল থাকবে। আর যে ফ্রি রেসিডেন্ট প্রথমে রাষ্ট্রপতি ভবনে থাকবে, যখন তার প্রেসিডেন্টের শেষ হয়ে যাবে তখন তাকে একটা হাউস দিয়ে দেওয়া হবে, সেই হাউসে সে যতদিন বেঁচে থাকবে সেখানে সে থাকতে পারে, এবং সেটাও রেন্ট ফ্রি হবে, ঠিক আছে। রেন্ট ফ্রি হাউস যখন তোমার হচ্ছে সে অবসর নিয়ে নেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এছাড়া হচ্ছে স্যালারির সাথে সাথে মানে প্রত্যেক বছর সে 1 লক্ষ টাকা হচ্ছে ভাতা পায়। এবার তারপরে এই যে টোটাল স্যালারি থাকবে তার 50% সে পেনশন পাবে যতদিন সে বেঁচে থাকবে। 50% পেনশন মানে 2.5 লাখ টাকা প্রত্যেক মাসে সে পেতে থাকবে, প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে বা চলে যাওয়ার পরে। বুঝা গেল? প্রেসিডেন্ট হবে তো নাকি? যাই হোক, সুন্দর ব্যাপার। যোগ্যতা নেই স্যার। যোগ্যতা নেই? যোগ্যতা আছে না, যোগ্যতা এখন হয়নি, 35 বছর হলে হবে। প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে কি যোগ্যতা লাগবে? খুব বয়স 35 হলেই হবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এবার হচ্ছে প্রেসিডেন্ট তো হয়ে গেল, এবার যদি মনে হয় প্রেসিডেন্টকে হাঁটাতে হবে, প্রেসিডেন্টের পদচ্যুতি কি করে তাকে হাঁটাতে পারবে? ঠিক আছে, প্রেসিডেন্টের পদচ্যুতিতে কি হবে? ভোট দেবে। কারা কারা ভোট দেবে? যারা নির্বাচনে ভোট দিয়েছিল তারা প্রেসিডেন্টের পদচ্যুতিতেও ভোট দেবে, মানে ইলেকটোরাল কলেজের মধ্যে যারা যারা আছে তারা ভোট দেবে। শুধু প্রেসিডেন্টের ইমপিচমেন্টে ভোট দেবে কারা? লোকসভার নির্বাচিত প্রার্থী এবং রাজ্যসভার নির্বাচিত প্রার্থী। বিধানসভার যেসব নির্বাচিত প্রার্থীরা ছিল তারা কিন্তু এখানে ভোট দিতে পারবে না, ঠিক আছে, মাথায় রাখবে। বিধানসভার যেসব নির্বাচিত প্রার্থীরা ছিল বা যারা নির্বাচনে ভোট দিয়েছিল তারা কিন্তু ইমপিচমেন্টে ভোট দিতে পারে না। লিখে দিচ্ছে, তাহলে পদচ্যুতিতে ভোট দেবে কারা? লোকসভা আর রাজ্যসভা নির্বাচিত প্রার্থী। এখানে নির্বাচিত, কোনো মনোনীতর ব্যাপার নেই, হ্যাঁ, নির্বাচিত প্রার্থীরা যদি ভোট দেয়, এবং ভোটটা অবশ্যই কি হবে? ভোটটা হতে হবে 2/3 মেজরিটিতে, ঠিক আছে, 2/3, 2/3 মেজরিটিতে, বোথ হাউসে, ঠিক আছে। লোকসভা রাজ্যসভা বোথ হাউসে পাস হতে হবে, বোথ হাউস। এরকম নয় লোকসভা হয়ে গেছে রাজ্যসভা হয়নি, সেরকম নয়, বোথ হাউসেই হবে। এবার তাহলে কি যখন খুশি বলবে বলে দিলে হয়ে যাবে? সেরকম নয়, তাকে ইমপিচ করার আগে মিনিমাম, ঠিক আছে, তাকে 14 দিন আগে, 14 ডেজ আগে তাকে কিন্তু নোটিশ দিতে হবে, এ বাবু তোমাকে হাঁটাবো, ঠিক আছে, নোটিশ দিতে হবে, তোমাকে হাঁটানো হবে, ঠিক আছে, নোটিশ দিতে হবে, মাথায় থাকে যেন, ঠিক আছে, নোটিশ দিতে হবে। নোটিশের পরে সে যদি করে, এবার কি কারণে বলবে, কিসের কারণ,
কোনো মার্ডার, কোনো রেপ, কোনো চুরি, কোনো কেসেই জন্য না, একমাত্র একটা কজেই তাকে করা যেতে পারে, সেটা কি? সংবিধান অবমাননা। সংবিধান মানেনি, সংবিধান অবমাননার দায়। এর বাইরে আর কোনো কজ নেই। যদি মার্ডারও করে তবুও হাঁটাতে পারবে না, কিন্তু শুধু একমাত্র যদি সংবিধান অবমাননা করে সেই কজে তাকে কিন্তু ইমপিচ করা যেতে পারে। কিন্তু 14 দিন আগে নোটিশ দিতে হবে, 2/3 সদস্য তাতে ভোট দিতে হবে। তারা যদি বলে এগ্রি করে তখনই প্রেসিডেন্ট সরবে, নাহলে কিন্তু সরতে পারবে। ওকে, বলো, ক্লিয়ার হলে বলবে। আর রাষ্ট্রপতিকে যে ইমপিচ করা যায় আর্টিকেল 61, আর্টিকেল 61। হলে বলবে। হ্যাঁ স্যার, হয়েছে। এবার আমরা আসি প্রেসিডেন্টের পাওয়ার। পাওয়ার অফ প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের অনেক ক্ষমতা আছে। পাওয়ার অফ প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের কি ক্ষমতা রয়েছে দেখি। বাহুবলী প্রেসিডেন্ট, দেখি প্রেসিডেন্টের কত ক্ষমতা আছে। পাওয়ার অফ প্রেসিডেন্ট। দেখো, প্রেসিডেন্টের পাওয়ারকে আমরা কিছু ক্যাটাগরাইজ করি। প্রথমে শাসন সংক্রান্ত, ঠিক আছে, আইন সংক্রান্ত, রুল, শাসন মানে রুল, আইন মানে ল, অর্থ সংক্রান্ত, ঠিক আছে, সামরিক ক্ষমতা রয়েছে, আর হচ্ছে তোমার হচ্ছে জরুরি অবস্থা, এমার্জেন্সির জন্য ক্ষমতা রয়েছে, আর হচ্ছে বিচার বিষয়ক ক্ষমতা। তাহলে প্রেসিডেন্টের একে আমরা ক্যাটাগরাইজ করি আইন সংক্রান্ত ক্ষমতা, শাসন সংক্রান্ত ক্ষমতা, অর্থ সংক্রান্ত ক্ষমতা, সামরিক ক্ষমতা, জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা, আর হচ্ছে বিচার বিষয়ক ক্ষমতা। ঠিক আছে, বিচার বিষয়ক ক্ষমতা। এইগুলোকে আমরা যে আমাদের প্রেসিডেন্টের পাওয়ার হিসেবে ভাগ করতে পারি। প্রথমে স্যার আমরা এখানে আলোচনা করি ভিটো ক্ষমতাটা ছিল না? ভিটো ভিটো প্রদানের? ক্ষমতা। বিচার বিষয়কের মধ্যে এর মধ্যে ভিটো ক্ষমতা আছে। বিচার বিষয়ক ক্ষমতাতে ভিটো পাওয়ার আছে। ভিটো পাওয়ার হচ্ছে সবের ওপরই কম বেশি হয়। আইনের ক্ষেত্রেও কাজে কিছু হয়, বিচারের ক্ষেত্রেও হয়, ঠিক আছে, জরুরি অবস্থাতেও হয়। তোমার ভিটো পাওয়ার হচ্ছে সবের মধ্যে থাকে। ভিটো পাওয়ার আলাদাভাবে একটা পাওয়ার, এটা একটা পাওয়ারের মানে সবের মধ্যে থাকে আলাদা করে, এটাকে পাওয়ার বলা যায় না, এটা হচ্ছে মানে সবের ওপরই অ্যাপ্লিকেবল ভিটো পাওয়ার, সেটা আমি শেষে আলাদা করে বলছি। ঠিক আছে। দেখো, প্রথমে শাসন সংক্রান্ত ক্ষমতার মধ্যে রাষ্ট্রপতি কি করতে পারে? বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব ব্যক্তিরা রয়েছে প্রত্যেককে কি করে, সে নিয়োগ করে, মানে প্রত্যেককে অ্যাপয়েন্টমেন্ট দেয়। অ্যাপয়েন্টমেন্ট মানে প্রাইম মিনিস্টারকে সে অ্যাপয়েন্ট করে, ইউপিএসসি চেয়ারম্যান থেকে শুরু করে স্পিকার, ইলেকশন কমিশনার, ঠিক আছে। তো প্রত্যেককেই রাজ্যপাল প্রত্যেককে কি করে, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, নিয়োগ করে। এবার যাকে যে নিয়োগ করতে পারে সে চাইলে তাদেরকে অপসারণও করতে পারে। তাহলে প্রেসিডেন্ট তাদেরকে নিয়োগ করে এবং তাদেরকে অপসারণ বা হচ্ছে পদচ্যুতিও করতে পারে, ঠিক আছে। এছাড়া প্রেসিডেন্ট কি করে, যে আমাদের হচ্ছে বিভিন্ন যে ইউনিয়ন টেরিটরি রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, সেখানে যেসব মানে অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটর তাদেরকে নিয়োগ করে, অ্যাপয়েন্ট করে। এটা আমাদের নিয়োগের মধ্যেই পড়ে আলাদা করে, ঠিক আছে। আর কি করে, প্রত্যেক রাজ্যকে যাতে আমাদের আইন মানে কেন্দ্র সরকারের আইন মানে তার জন্য অর্ডার দিতে পারে। আর আছে গুরুত্বপূর্ণ ক্ষমতা, সেটা হচ্ছে আইন সংক্রান্ত ক্ষমতা। আইন সংক্রান্ত ক্ষমতার মধ্যে প্রেসিডেন্ট প্রথমে কি করে, প্রেসিডেন্ট কি করে, আমাদের যে কোনো সময় যে লোকসভাকে ডিসলভ করতে পারে। প্রেসিডেন্ট চাইলে লোকসভাকে সময়ের আগে ভেঙে দিতে পারে, তবে অবশ্যই রেকমেন্ডেশন লাগবে, ঠিক আছে।
কিন্তু প্রেসিডেন্ট চাইলে লোকসভাকে ভাঙতে পারে, আর কেউ কিন্তু ভাঙতে পারবে না। আর লোকসভাতে কি হবে, যখন প্রথম অধিবেশন হয় তার উদ্বোধনী ভাষণ প্রেসিডেন্টকেই দিতে হবে। এছাড়া যে কোনো বিলকে ল তৈরি করতে গেলে, কোনো বিলকে আইনে পরিণত করতে গেলে প্রেসিডেন্টের যে সিগনেচার, যেটাকে আমরা বলি অ্যাসেন্ট, মানে সম্মতি, সিগনেচার কথাটা ঠিক নয়, বলতে হবে প্রেসিডেন্টের সম্মতি বলা হয়। প্রেসিডেন্টের যে সম্মতি সেটা তাকে থাকা কিন্তু বাধ্যতামূলক। তাহলে প্রেসিডেন্ট যতক্ষণ না কোনো বিলে সাইন করবে সেটা আইন বা ল হবে না, সেটা তার আইন সংক্রান্ত ক্ষমতা। আর যদি লোকসভা রাজ্যসভার মধ্যে কোনো বিভেদ দেখা দেয়, তখন প্রেসিডেন্ট চাইলে কি করতে পারে, যৌথ অধিবেশন আহ্বান করতে পারে। যৌথ অধিবেশন, জয়েন্ট সেশন, যৌথ অধিবেশন আহ্বান করতে পারে। যে তোমরা একসাথে বসে আলোচনা করবে যে আমাদের কি সমস্যা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, অর্থ সংক্রান্ত ক্ষমতার মধ্যে কি করতে পারে? প্রথমত, অর্থ সংক্রান্ত ক্ষমতার মধ্যে রাষ্ট্রপতি যে আমাদের যে পার্লামেন্টে যে কি বলবো হচ্ছে তোমার হচ্ছে বাজেট, ঠিক আছে, এই যে বাজেট পেশ হয়, বাজেট বা যে কোনো মানি বিল, বাজেট বা যে কোনো মানি বিল পেশ করার আগে, তুমি যদি পেশ করতে চাও কোনো মানি বিল, বাজেট তার মধ্যে গুরুত্বপূর্ণ, বাজেট এক ওয়ান টাইপ অফ মানি বিল পেশ করার আগে রাষ্ট্রপতির সম্মতি দরকার। রাষ্ট্রপতি যদি সম্মতি না দেয় তাহলে কিন্তু কখনোই কোনো মানি বিল বা অর্থ বিল পেশ করা যাবে না। মানি বিল লোকসভায় পেশ করতে গেলে অবশ্যই প্রেসিডেন্টের সাইন থাকতে হবে। তাছাড়া প্রেসিডেন্টের একটা আমাদের দপ্তর রয়েছে, একটা রয়েছে, কি বলে, ফান্ড রয়েছে, সেটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। ঠিক আছে, কন্টিনজেন্সি ফান্ড, যেটাকে আমরা আপৎকালীন ফান্ড বলি, সেই কন্টিনজেন্সি ফান্ড থেকে টাকা তুলতে গেলে, টাকা ব্যবহার করতে গেলে প্রেসিডেন্টের সাইন কিন্তু লাগবে। প্রেসিডেন্ট যদি অ্যাপ্রুভ না করে তাহলে কিন্তু কখনোই হবে না। এছাড়া প্রেসিডেন্টের আমরা জানি 5 বছর ছাড়া হচ্ছে অর্থ কমিশন, ফাইন্যান্স কমিশন গঠন করে। এই অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন কি করে, যে কতটা পরিমাণ আমাদের মানে ট্যাক্স হবে, ঠিক আছে, সেগুলো সব কিন্তু ফাইন্যান্স কমিশনে ডিসাইড করে। নেক্সট, সামরিক ক্ষমতার মধ্যে আমাদের রাষ্ট্রপতি কি, আমাদের যে 3 ধরনের আর্মি রয়েছে, মানে 3 ধরনের আমাদের সেনাবাহিনী রয়েছে, আমাদের হচ্ছে স্থলবাহিনী রয়েছে, নৌবাহিনী রয়েছে, আর আমাদের যে বিমান বাহিনী রয়েছে। 3টে যে আর্মি রয়েছে, সেই প্রত্যেকটা আর্মির যে হেড হয়, মানে আমাদের নেভাল চিফ হয়, আর্মি স্টাফ হয়, ঠিক আছে, এয়ার মার্শাল হয়, প্রত্যেকের যে হেড হয়, প্রত্যেকের হেডকে প্রেসিডেন্ট কি করে, এদেরকে অ্যাপয়েন্ট করে। ফলে এই হেডরা একমাত্র অর্ডার নেবে কার কাছ থেকে, প্রেসিডেন্টের কাছ থেকে। তাহলে প্রেসিডেন্টই একমাত্র চাইলে এদেরকে অর্ডার দিতে পারে। তাহলে অর্ডার কে দেবে, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যদি অর্ডার দেয় তাহলেই কিন্তু এরা তাদের আর্মি পাঠাবে, আর্মি, যে কোনো আর্মি। তাহলে মোদি বললেই কিন্তু কেউ সার্জিক্যাল স্ট্রাইক করতে যাবে না। তাহলে সার্জিক্যাল স্ট্রাইক যাই করুক, মোদি মানে দ্রৌপদী ম্যামকে বলবে, তো তিনি সঙ্গে সঙ্গে অর্ডার দিলে তখন কিন্তু আর্মি অ্যাক্টিভিটি করবে। ঠিক আছে, এবং আমাদের যে প্রেসিডেন্ট হন, তিনি বাই ডিফল্ট কি হয়, আমাদের যে এনডিসি রয়েছে, ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল রয়েছে, সেই এনডিসির তিনি সবসময় প্রধান হন, হেড হন। অর্থাৎ তিনি চাইলে, প্রেসিডেন্ট চাইলে কি করতে পারে, কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে, অথবা কোনো দেশের সঙ্গে শান্তি চুক্তি করতে পারে। প্রেসিডেন্ট যাবে না, তার হয়ে প্রাইম মিনিস্টার যে সই করবে, কিন্তু ঘোষণাটা প্রেসিডেন্টই করতে হবে। আর জরুরি অবস্থা, প্রেসিডেন্ট চাইলে কি করে, আমাদের দেশের মানে বিভিন্ন সময় যে আমাদের যে এমার্জেন্সি, জরুরি অবস্থা প্রেসিডেন্ট চাইলে ডাকতে পারে। জরুরি অবস্থার মধ্যে কি, আর্টিকেল 352, যার মধ্যে আমাদের জাতীয় জরুরি অবস্থা, যেটাকে আমরা ন্যাশনাল এমার্জেন্সি বলি, ঠিক আছে, সেটা প্রেসিডেন্টের এতেই হয়ে থাকে। 356 এর মধ্যে রাজ্য জরুরি অবস্থা, যেটা আমরা রাষ্ট্রপতি শাসন বলি। আর 360 আন্ডারে আমাদের অর্থনৈতিক জরুরি অবস্থা। তাহলে প্রত্যেকটাই করতে গেলে প্রেসিডেন্টই একমাত্র এগুলো করতে পারে। আর বিচার বিষয়ক ক্ষমতার মধ্যে কি রয়েছে, রাষ্ট্রপতি কি করে, চাইলে যে কোনো মানে কোনো ব্যক্তির হচ্ছে শাস্তি হলো,
কোনো ব্যক্তির শাস্তিকে প্রেসিডেন্ট চাইলে মানে কমাতে পারে। ঠিক আছে, কি কি করতে পারে? শাস্তি, কোনো ব্যক্তির শাস্তিকে প্রেসিডেন্ট চাইলে কমাতে পারে, প্রেসিডেন্ট চাইলে সেটাকে স্থগিত করতে পারে, প্রেসিডেন্ট চাইলে তাকে ক্ষমা প্রদর্শনও করতে পারে, ক্ষমাও করতে পারে। ঠিক আছে, যেটা প্রেসিডেন্টের পাওয়ার রয়েছে স্পেসিফিক্যালি আর্টিকেল 72 72 রয়েছে। ঠিক আছে, প্রেসিডেন্টের এগুলো হচ্ছে পার্ডনিং পাওয়ার, পার্ডনিং স্যার পাওয়ার রয়েছে। হ্যাঁ বলো। স্যার সামরিক ক্ষমতাটা আর্টিকেল কত নম্বর আর্টিকেল স্যার? সামরিক ক্ষমতা না, এটা ওটা আর্টিকেলের মধ্যে পড়ছে না, এটা জাস্ট তার পাওয়ারের মধ্যে রয়েছে। শুধুমাত্র বিচার বিভাগীয় যেটা রয়েছে এটা আর্টিকেল 72 রয়েছে। সবের ক্ষেত্রে আর্টিকেল, সব পাওয়ার আর্টিকেল। স্যার আর একটা কোশ্চেন ছিল। হুম স্যার স্যার কনসুলেটেড যে ফান্ডটা ছিল না, ওটা ওটা স্যার একটু বলবেন? আচ্ছা, আমাদের 3 ধরনের ফান্ড হয়। ঠিক আছে, প্রথমটা হচ্ছে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, যেটাকে আমাদের প্রধান তহবিল বলা হয়। এখান থেকে খরচ করতে গেলে পার্লামেন্টের অ্যাপ্রুভ লাগে, মানে বাজেটে ঘোষণা করা হবে এখানে এখানে খরচ হবে, সেই খরচ মানে তুমি যা স্যালারি হবে যা হবে সব খরচ হবে কনসোলিডেটেড ফান্ড থেকে। এটা প্রধান ফান্ড, এটা পার্লামেন্টের অ্যাপ্রুভ ছাড়া এখান থেকে 1 টাকাও নেওয়া যাবে না। আর সেকেন্ড হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড, সেটা হচ্ছে আপৎকালীন ফান্ড, সেটা হচ্ছে প্রেসিডেন্ট বললেই হবে, কিন্তু প্রেসিডেন্টের হয়ে প্রেসিডেন্ট তো কিছু করবে না, তার হয়ে টাকা দেবে কে? অর্থ সচিব, ফাইন্যান্স সেক্রেটারি, সে তার হয়ে এটা অপারেট করে। আর আমাদের লাস্ট হচ্ছে পাবলিক ফান্ড, সেটার খরচ কাউকে জানানোর দরকার নেই, পিএম কেয়ার বলো এরকম বিভিন্ন ফান্ড রয়েছে, সেটা খরচ দেওয়ার দরকার নেই। ওকে, 3 স্যার তার ধরনের মানে ফান্ড। কনসোলিডেটেড ফান্ড থেকেই ওই যে আমাদের মানে রাজ্য বা দেশ চালানোর জন্য যা খরচ হয় ওখান থেকেই হয়? সব এভরিথিং, স্যালারি থেকে শুরু করে এভরিথিং যা খরচ হয় সব এক্সপেন্সেস কনসোলিডেটেড ফান্ড থেকেই হয়। এবং ঠিক সেটা আছে স্যার, ঠিক আমাদের আছে। যখন হয়, যে যখন আমাদের হচ্ছে বাজেট হয় তার মধ্যেই সবকিছু বলা থাকে। বলো, ক্লিয়ার হলে বলি। বলো, বলে বলবে এগোবো, এই পার্ডনিং পাওয়ার গুলো একটু ডিসকাস করবো। হ্যাঁ স্যার, হয়েছে। ওকে, দেখো, এবার আমরা একটু ডিসকাস করব আমাদের যে প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার সম্পর্কে। পার্ডন পাওয়ার, কি কি প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার রয়েছে? প্রেসিডেন্টের যে পার্ডনিং পাওয়ার রয়েছে সেটা হচ্ছে 5 ধরনের পার্ডনিং পাওয়ার রয়েছে। প্রথমত কি? প্রথমত রয়েছে পার্ডন, PARDON। পার্ডন কথার অর্থ হচ্ছে বাংলায় আমরা যদি এটাকে বলি মার্জনা, ভুল হলে মার্জনা। 2 রয়েছে কমিউট, COMMUTE, কমিউট। কমিউট মানে যেটাকে আমরা বলি লঘুকরণ, মানে শাস্তি কমানো। আমি বলে দিচ্ছি কি। নাম্বার 3 রয়েছে রিমিশন, REMISSION, রিমিশন। রিমিশন কথার অর্থ হচ্ছে উপশম। নাম্বার 4 রয়েছে রেসপাইট, এটাকে বলি বিরাম, বিরাম। কি জিনিস আমি বলে দিচ্ছি, চিন্তা করতে হবে না। নাম্বার 5 রিপ্রাইভ, PRIVE, রিপ্রাইভ। এটার কথা হচ্ছে দণ্ড বাক্ষেপ। অ্যাকচুয়ালি ইংলিশ গুলো ঠিকঠাক আর কি, যাই হোক, তো বাংলা গুলোর তো এরকম অবস্থা, বাংলা এরকমই থাকে। পার্ডন মানে মার্জনা করা, কমিউট লঘুকরণ করা, রিমিশন উপশম, রেসপাইট আর রিপ্রাইভ। এই 5 ধরনের পার্ডনিং পাওয়ার প্রেসিডেন্ট চাইলে করতে পারে।
প্রথমত মার্জনা কথার অর্থ কি? এখানে কি হয়, তার প্রতি সমস্ত যে অভিযোগ রয়েছে, ঠিক আছে, সমস্ত অভিযোগ মুকুব করা হয় এবং তাকে বেকসুর খালাস করা হয়। বেকসুর খালাস মানে সে যাই অপরাধ করে থাকুক, সমস্ত মানে তোমার হচ্ছে হয়তো বলা হলো তার ফাঁসি, কোন একজনের ফাঁসি দেওয়া হলো, সুপ্রিম কোর্ট বললো ফাঁসি আছে, সে প্রেসিডেন্টের কাছে পার্ডন করলো, ক্ষমা চাইলো। প্রেসিডেন্ট কি করলো, এই পাঁচটার মধ্যে যে কোনো জিনিস তাকে চাইলে দিতে পারে। প্রেসিডেন্ট কি করলো, তাকে বললো ঠিক আছে, তাকে টোটালি পার্ডন করলো এবং বেকসুর খালাস করে দিল। যখনই প্রেসিডেন্ট করে দেবে আর কিন্তু তার বিরুদ্ধে কোর্টে গিয়ে কেস করা যাবে না, ঠিক আছে, মানে সে প্রেসিডেন্ট তাকে ক্ষমা করে দিয়েছে, মানে সে ক্ষমা হয়ে গেছে, এটাকে বলে মার্জনা। তাহলে এখানে কমপ্লিট মানে বেকসুর খালাস মানে তার সমস্ত অভিযোগ মুকুব করা হলো, ঠিক আছে, সমস্ত অভিযোগ মুকুব হলে তখন সেটা পার্ডন, যেটা সাধারণত করা হয় না, একদম পার্ডন কাউকেই করা হয় না। লঘুকরণ মানে কি করা হয়, সেই ব্যক্তির শাস্তিকে, সেই ব্যক্তির যে দণ্ড বা শাস্তি, সেই দণ্ডকে লঘু করা। মানে ব্যাপারটা কি, যে তার হয়তো শাস্তি হয়েছিল, যে সাপোজ ধরো হচ্ছে তোমার সশ্রম কারাদণ্ড ছিল, সাপোজ ধরো তার ছিল 15 বছরের সশ্রম কারাদণ্ড ছিল, 15 বছরের জেল কারাদণ্ড আছে। এবার সে হচ্ছে প্রেসিডেন্টের কাছে পার্ডন করলো, প্রেসিডেন্ট বললো ঠিক আছে, 15 বছরের সশ্রম কারাদণ্ড থেকে তোমাকে কি করা হলো, তাহলে 10 বছরের কারাদণ্ড করা হলো। মানে কি হলো, তার শাস্তিটাকে, দণ্ডটাকে লঘু করা হলো, কম করা হলো, কিন্তু তাকে টোটালি ছাড়া হলো না, ঠিক আছে, দণ্ডটাকে কম করা হলো, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় মনে রাখবে এখানে ডেথ পেনাল্টি হলেও এটাকে করা যায়। সবাই ধরো কারো হচ্ছে মৃত্যুদণ্ড হলো, প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলো, প্রেসিডেন্ট কি করলো, তাকে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিল, প্রেসিডেন্ট চাইলে করতে পারে। উপশম, উপশম মানে কি, উপশম মানে হচ্ছে কোনো ব্যক্তি, মানে এই জায়গায় টোটালি কিন্তু চেঞ্জ হতে পারে। মানে ভালো করে দেখো যে লঘুকরণের মধ্যে কাউকে হয়তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে, ঠিক আছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই মৃত্যুদণ্ডকে পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড বা জেল করা হয়, সেটা কিন্তু কমিউটে করা যেতে পারে, ঠিক আছে, কমিউটে করা যেতে। আর মার্জনার ক্ষেত্রে তো যা বলবে সব বাতিল, মানে সবই চেঞ্জ হয়ে যাবে, সব বন্ধ। উপশম রেমিশনের ক্ষেত্রে কি হবে, এই জায়গায় মাথায় রাখবে কোনো দণ্ড পরিবর্তন হবে না, ভালো করে বুঝবে, দণ্ড পরিবর্তন হবে না, কিন্তু কি হবে, এর যে শাস্তির মেয়াদ কমিয়ে দেওয়া হবে, শাস্তির মেয়াদ পরিবর্তন করা হয়। মানে কারো হয়তো এই যে 5 বছর 10 বছরের জেল ছিল সেটাকে 5 বছর করা হবে, ঠিক আছে, 5 বছরের ছিল 2 বছর করা। তাহলে এখানে মেয়াদ পরিবর্তন মানে 5 ইয়ার জেলকে চেঞ্জ করে 2 ইয়ার জেল করা যেতে পারে, ঠিক আছে, কিন্তু কখনোই ডেথ সেন্টেন্সকে জেলে পরিবর্তন করা যাবে না, বা একটা শাস্তিকে অন্যটায় পরিবর্তন করা যাবে না। শুধুমাত্র দণ্ড পরিবর্তন না করে মেয়াদটাকে যদি পরিবর্তন করা যায় সেটাকে রিমিশন বলা হয়ে থাকে। রেসপাইট, বিরাম, বিরাম মানে কি, এই এটা হচ্ছে একটা কোনো বিশেষ কারণ, এই জায়গায় কি হয়, কোনো বিশেষ কারণে, কোনো বিশেষ কারণে কি হবে, বিশেষ কারণে দণ্ডের মেয়াদ কম করা হবে। মানে বিশেষ কারণে মানে সাপোজ ধরো যে তার হয়তো ভালো ব্যবহার হলো, সেই জন্য তার মানে ভালো ব্যবহারের জন্য অনেক সময় কি হয়, দণ্ডের মেয়াদ কমিয়ে দেয়। অথবা তার যদি মানে কোনো শারীরিক অসুস্থতা থাকে, সে হয়তো হচ্ছে জেল হওয়ার পরে তার হয়তো কোনো শারীরিক অসুস্থতা হলো, ঠিক আছে, হতে পারে শারীরিক অসুস্থতার কারণে সে হচ্ছে পার্ডন করলো যে আমার তো ব্লাড ক্যান্সার আছে বা এই আছে, আমি কিছুদিন পরে মারা যাবো, তোমার শাস্তিটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে ভালো হয়। তাহলে কিন্তু বিশেষ কারণে দণ্ডের মেয়াদ কমালে সেটাকে রেসপাইট বলা হয়ে থাকে, ঠিক আছে।
বা এইসব জায়গায় অনেক ক্ষেত্রে কি হয় যে তোমার যদি প্রেগনেন্ট হয় কোনো মহিলা, ঠিক আছে, সেই জায়গাতেও কিন্তু তাকে রিপ্রাইভ করা হয়, রেসপাইট দেওয়া হয়, ঠিক আছে। আর যে রিপ্রাইভ মানে কি, রিপ্রাইভ মানে তার শাস্তিটাকে কিছু সময়ের জন্য স্থগিত করা, কিছু সময়ের জন্য শাস্তি স্থগিত করা। মানে কি, সাপোজ ধরো কোনো ব্যক্তি হচ্ছে বা জেলে আছে, সে বলছে আমার হচ্ছে মেয়ের বিয়ে, বা কোনো একজন মেয়ে হলো যে আমি বিয়েটা অ্যাটেন্ড করতে চাই বা কোনো কিছু কারণের জন্য এ করতে চাই, তাহলে কি হবে, আহ, সেই জায়গার ক্ষেত্রে কিছু সময়ের জন্য সেটাকে স্থগিত করা যেতে পারে। যে তার হয়তো সাপোজ ধরো বিয়ের জন্য সে হয়তো যেতে চাইছে, বা এরকম হতে পারে সাপোজ ধরো কারো হচ্ছে ডেথ সেন্টেন্স হলো, হয়তো তার হচ্ছে ফাঁসি বলা হলো যে আজ থেকে 10ই জানুয়ারি তার ফাঁসি হবে, ডেট দিয়ে দেওয়া হবে। সে অ্যাপিল করলো যে না 10 তারিখ, 10ই জানুয়ারি ফাঁসি না, তো আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে 5 ফেব্রুয়ারি, তো আমি বিয়েটা দেখে তারপরে মারা যেতে চাই। তাহলে কি হবে, সেই ডেট 10 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত এইটাকে রিপ্রাইভ করা হলো, শাস্তিটাকে কিছু সময়ের জন্য স্থগিত করা হলো, ঠিক আছে। এটা হচ্ছে রিপ্রাইভ। বলো, প্রত্যেকটা বুঝতে পেরেছো? ক্লিয়ার হলে বলবো। স্যার, বলো বলো। বলছি যে 2 নম্বরটা তো তাহলে ওই 15 বছরের কারাদণ্ড থেকে 10 বছরের ওটা হবে না তো নাকি? এটাও হবে, কারণ ওটা এটাও তো হবে। উপশম। হ্যাঁ, উপশমে হবে, কিন্তু এটা লঘুকরণেও হবে, এটা আচ্ছা, দুটোতেই মানে হবে। 2 রকমই হয়। দু আচ্ছা। রকমই হবে, হ্যাঁ। এটাকে দু রকমই বলতে পারো। মানে আমি যদি রেমিশন বলি, তখন কিন্তু ডেথ সেন্টেন্স টু জেলটা হবে না কখনো। কমিটের মানে তোমার হচ্ছে লঘুকরণ, মানে এই জায়গায় আমি শাস্তিটাকে কমাতেও পারি অথবা শাস্তিটাকে পরিবর্তনও করতে পারি। মানে দেখো, 15 বছরের জেলকে 10 বছর করা, সেটা কমিউটও হবে আর রেমিশনও হবে। কিন্তু ডেথ সেন্টেন্সকে জেল করা, সেটা সবসময় কমিউটই হবে, রেমিশন হবে না। এবার কি হলো, কি বললাম, বোঝা গেল তো? হ্যাঁ স্যার। বলো, প্রত্যেকটা ক্লিয়ার? লেখা হলে বললো। হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। এবার এখানে একটা প্রশ্নটা হচ্ছে যে প্রেসিডেন্ট তো এই পাওয়ার গুলো করতে পারে, ঠিক আছে, ভালো কথা। এবার কোনো সময় যদি প্রেসিডেন্ট মারা যায় বা কোনো কারণে প্রেসিডেন্ট নেই, তাহলে সেই জায়গায় হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, যে ভিপি আছে, প্রেসিডেন্টের সে প্রেসিডেন্টের কাজ করছে। যে ভিপি আছে, সে প্রেসিডেন্ট হিসেবে কাজ করছে। মানে প্রেসিডেন্ট যে দ্রৌপদী মুর্মু, সবাই ধরো এখন কোনো অসুস্থতা রয়েছে সেই জন্য, বা দ্রৌপদী মুর্মু মারা গেছেন বা পদত্যাগ করেছেন, যাই হোক হয়েছে, তার জায়গায় আমাদের জগদীপ ধনখড় এখন প্রেসিডেন্ট আছে, থাকবে। তো এই প্রেসিডেন্ট মানে ভাইস প্রেসিডেন্ট যখন প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে, তার কি এই পাওয়ার গুলো থাকবে? সে কি এই পাওয়ার গুলো সব এনজয়, মানে সব পার্ডনিং পাওয়ার থাকবে না থাকবে না? কি মনে হয়? হ্যাঁ স্যার, থাকবে। তিনি তো তখন প্রেসিডেন্টই হয়ে যাচ্ছেন। তাহলে তখনও ভিপির প্রেসিডেন্টের পাওয়ার থাকবে, এক্সেপ্ট একটা জিনিস থাকবে না। কি? ডেথ সেন্টেন্স মানে কমিউট থাকবে না, কমিউট বাদে। মানে সে ডেথ সেন্টেন্স বন্ধ করা, সেটা কিন্তু সে করতে পারবে না, বাকি সমস্ত কিছু সে করতে পারে। সরি, পার্ডনটাও হবে না, মানে বেকসুর খালাসটাও করতে পারবে না, আর লঘুকরণও করতে পারবে না, বাকি তিনটা করতে পারে। দণ্ড পরিবর্তন করতে পারে, মানে শাস্তির মেয়াদ কমাতে পারে, বিশেষ কারণে, মানে বিশেষ কারণে দণ্ড মেয়াদ কমাতে পারে, বা কিছু সময়ের জন্য স্থগিত করতে পারে। কিন্তু প্রথম দুটো পারবে না। প্রথম দুটো শুধুমাত্র যারা একদম ইলেক্টেড প্রেসিডেন্ট হবে, তারাই একমাত্র করতে পারে। কিরকম বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই হচ্ছে আমাদের মোটামুটি প্রেসিডেন্টের পাওয়ার গুলো। এবার একটা জিনিস এখানে মনে রাখবে,
এই যে প্রেসিডেন্টকে তুমি বললে যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ক্ষমা করো ক্ষমা করো, প্রেসিডেন্ট কি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে, পার্ডন করে দিবে? এটা কিন্তু কখনোই হয়নি। মাথায় রাখবে, এই যে প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্টকে যে তুমি পার্ডন ক্ষমা প্রদর্শন করো, এটা কিন্তু মাথায় রাখবে করতে গেলে তোমাকে পিএমও অফিস, প্রাইম মিনিস্টার অফিসে অ্যাপ্লিকেশন করতে হবে। পিএমও অফিসে অ্যাপ্লিকেশন, প্রেসিডেন্টের কাছে চিঠি দিবে, সেটা পিএমও অফিসে যাবে। অর্থাৎ প্রাইম মিনিস্টার অফিস যদি বলে প্রেসিডেন্টকে তুমি পার্ডন দাও, বা পিএমও অফিস যেই পার্ডন বলবে বা রিপ্রাইভ বলবে, যা বলবে সেটাই কিন্তু প্রেসিডেন্ট করতে বাধ্য থাকবে। প্রেসিডেন্ট নিজের ইচ্ছাতে প্রায় মানে কোনো কিছুই করতে পারবে না। ঠিক আছে, মনে রাখবে, প্রাইম মিনিস্টার অফিস যেটা বলবে সেটাই কিন্তু সে করবে, নিজের ইচ্ছায় করতে পারবে না। এবং কখনোই এটা মনে রাখবে, কোনো মৌখিক ক্ষমা প্রদর্শন কখনোই হয়নি যে মুখে বলে দিল ঠিক আছে ছেড়ে দাও ওকে। মৌখিক ক্ষমা প্রদর্শন কিন্তু কখনোই হয়নি, যা হবে লিখিত। ঠিক আছে, আর এই যে তুমি পার্ডন করার জন্য একবার যদি তোমার যে অ্যাপ্লিকেশন, তুমি হয়তো অ্যাপ্লিকেশন করলে পার্ডনের জন্য, একবার যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়, তুমি বলে পাঠালে, প্রাইম মিনিস্টার অফিস কি করলো, এটাকে রিজেক্ট করে দিল, তো তোমার নামে আরেকবার লিখি না, হবে না। একবার রিজেক্ট হয়ে গেলে ব্যাস, রিজেক্ট একবারই হবে, সেকেন্ড টাইম আর কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, আর প্রেসিডেন্টের সাথে সাথে আমাদের যে রাজ্যের গভর্নর, গভর্নরেরও পার্ডনিং পাওয়ার রয়েছে 161, আর্টিকেল 161 এর মাধ্যমে। গভর্নরেরও সেম পাওয়ার রাজ্যের ক্ষেত্রে রয়েছে, কিন্তু গভর্নরের কোনো ডেথ সেন্টেন্সের পাওয়ার নেই, মানে মৃত্যুদণ্ড, ডেথ সেন্টেন্সের পার্ডন পাওয়ার নেই। বাকি সব আছে রাজ্যের ক্ষেত্রে। ঠিক আছে, বাকি সব পাওয়ার আছে রাজ্য করে। ওকে, বলো। ক্লিয়ার হলে বলবে, ভিটো পাওয়ার গুলো ডিসকাস করবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। এবার দেখো, এবার প্রেসিডেন্টের এক ধরনের বিশেষ পাওয়ার, যেটাকে আমরা পাওয়ারের ওইভাবে ক্যাটাগরিতে করি না, এটা একটা অন্যরকম পাওয়ার, এটা হচ্ছে প্রেসিডেন্টের ভেটো পাওয়ার। ভিটো পাওয়ার বা ভেটো পাওয়ার। এবার এখানে প্রশ্নটা আসছে, একটা ভেটো পাওয়ার কি? প্রথমে একটা মনে হতে পারে যে ভেটো পাওয়ার কি, ভেটো পাওয়ার কি শুধু প্রেসিডেন্টের আছে, না অন্য লোকেরও ভেটো পাওয়ার আছে? ঠিক আছে, দেখো, ভেটো পাওয়ার হচ্ছে, মাথায় রাখবে, ভেটো পাওয়ার হচ্ছে যেই পাওয়ারটা ফাউন্ডারের হাতে থাকে। ভালোভাবে বোঝাচ্ছি, তারপরে বুঝবে। প্রেসিডেন্টের ভেটো পাওয়ার বোঝার আগে প্রথমে বুঝতে হবে যে ভেটো পাওয়ারটা। তারপরে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, খুব ভালো করে একটা এক্সাম্পল দিচ্ছি। অসুবিধা হলে যেখানে অসুবিধা হবে বুঝতে বলবো। তারপরে ধরো গুগল কোম্পানি, ঠিক আছে, গুগল কোম্পানির মধ্যে একটা বোর্ড অফ ডিরেক্টর আছে। বোর্ড অফ ডিরেক্টর বোঝো তো? হ্যাঁ স্যার। বোর্ড অফ ডিরেক্টর বুঝো নিশ্চয়ই। কোনো একটা কোম্পানির একটা বোর্ড অফ ডিরেক্টর থাকে, মানে যারা কোম্পানির সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকে কি হবে না হবে। তো সেই বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে, মেম্বারের মধ্যে সিইও আছে, ঠিক আছে, বিগ ইনভেস্টাররা আছে, মানে যারা গুগল কোম্পানিতে এরা রয়েছে, বিগ ইনভেস্টাররা রয়েছে, প্লাস এর মধ্যে কোম্পানির ফাউন্ডাররাও রয়েছে, থাকতে পারে নাও থাকতে। ঠিক আছে, তাহলে গুগল কোম্পানির সিইও কে আছে এখন বলো? সুন্দর পিচাই। সুন্দর পিচাই আছে। ইনভেস্টার যাই হোক আছে, আমি ছেড়ে দিলাম, কেউ নয়, আমি মনে করি তারপর ধরো আদানি আছে, আদানি, তারপর হচ্ছে আমাদের হচ্ছে আম্বানি, তারপরে ধরো এরা আছে, কথার কথা বলছি। আর ফাউন্ডার কে? গুগলের ফাউন্ডার ল্যারি পেজ আছে। ঠিক আছে, এবার দেখো, সাপোজ এবার গুগল কি করলো, গুগল একটা সিদ্ধান্ত নিল যে কি একটা সফটওয়্যার লঞ্চ করা হবে। ঠিক আছে, একটা সফটওয়্যার লঞ্চ করা হবে, গুগল
একটা সফটওয়্যার নিয়ে কথা হলো। সেখানে হচ্ছে বললো যে সফটওয়্যারটা কি করা হবে, কোনো একটা সফটওয়্যার লঞ্চ করা নিয়ে, সফটওয়্যার তৈরি করা হবে গুগলে। সেটা নিয়ে বললো যে এই সফটওয়্যারটা লঞ্চ করা হবে কি হবে না। তাহলে সেই জায়গায় সুন্দর পিচাই বলছে হবে। যত ইনভেস্টাররা সবাই বলছে হবে। মনে করলাম এই বোর্ড অফ ডিরেক্টরের টোটাল মেম্বার রয়েছে 20 জন, ঠিক আছে। সিইও একজন রয়েছে, ইনভেস্টার সবাই ধরো 18 জন রয়েছে, আর ফাউন্ডার একজন রয়েছে, গুগলের ফাউন্ডার। তাহলে এখানে 20 জনের মধ্যে বললো এই সফটওয়্যারটা হবে, সেখানে 19 জন মানে সিইও প্লাস সমস্ত ইনভেস্টাররা বললো হবে, বললো ইয়েস হবে। তাহলে অবশ্যই এইসব জায়গায় বোর্ড অফ ডিরেক্টরের ক্ষেত্রে যেটা মেজরিটি ভোট হয়, ঠিক আছে, সেটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। সেটা মেজরিটি ভোট যেটা বলবে সেটাই কিন্তু সিদ্ধান্ত হয়। মানে 19 জনের দরকার নেই, এই 20 জনের মধ্যে যদি 11 জন ইয়েস বলে তাহলে কিন্তু হয়ে যায়। সবাই তাহলে 19 জন বললে ইয়েস, তাহলে প্রবাবলি হবে। কিন্তু যদি এই জায়গায় ল্যারি পেজ বলে যে আমি আমার ভেটো পাওয়ার প্রয়োগ করছি, এটা হবে না, তখন কিন্তু এটা হবে না। মানে যে ফাউন্ডার থাকে তার হাতে এই পাওয়ার থাকে কোনো একটা জিনিসকে বন্ধ করা বা সেই জিনিসটা যাতে না হয়। সে চাইলেও করতে পারে, সে এমনি ভোটও দিতে পারে, বা সেটা যদি সে ভেটো পাওয়ার চায় সেটাকে ইউজ করতে পারে, সেটা ফাউন্ডারের হাতে থাকে। তার মানে ভিটো পাওয়ারটা তাদের হাতেই থাকে যারা এর ফাউন্ডার হয় অথবা এর প্রধান হয়, মানে এর মালিক হয়। তাদেরকে মানে ইনভেস্টর আলাদা আর এর মালিক আলাদা, ব্যাপারটা বুঝবে। ওকে, তো যাই হোক, সেই কারণে এবার বলে স্যার ইন্ডিয়ার ক্ষেত্রে এটা ব্যাপারটা কি, ইন্ডিয়ার তাহলে মালিক কে? দেখো ইন্ডিয়ার কোনো মালিক হয় না, কিন্তু ইন্ডিয়ার বা ভারত দেশের একজন হেড অফ দ্য স্টেট রয়েছে, সেটা কি প্রেসিডেন্ট রয়েছে। তাহলে যেহেতু হেড অফ দ্য স্টেট আমাদের প্রেসিডেন্ট রয়েছে, সে কারণে প্রেসিডেন্টের কাছে এই ভিটো পাওয়ারটা আছে। যেমন ফাউন্ডারদের হাতে থাকে সেরকম প্রেসিডেন্টের হাতেও ভিটো পাওয়ার থাকে। যেমন আমাদের হচ্ছে ইউনাইটেড নেশন, তার যে ফাউন্ডিং মেম্বারের মধ্যে চীন রয়েছে, এই জন্য চীন দেখবে সিকিউরিটি কাউন্সিলে যা হয় ইন্ডিয়াকে সব জায়গায় কাউন্টার করে দেয়, ইন্ডিয়াকে কিছু করতে দেয় না, বারবার জায়গায় ভিটো পাওয়ার প্রয়োগ করে দেয়, কারণ সে ফাউন্ডিং মেম্বারের মধ্যে রয়েছে। কি বললাম, বোঝা গেল? কথাটা ক্লিয়ার হচ্ছে বলো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই কারণে ভিটো পাওয়ার কিন্তু এদের হাতে থাকে। তাহলে এবার আমরা একটু ডিসকাস করব এই যে হেড অফ দ্য স্টেট পাওয়ার, তাহলে ভিটো পাওয়ার বলতে কি কি ক্ষমতা আমাদের প্রেসিডেন্টের সাথে রয়েছে। দেখো ভিটো পাওয়ার সাধারণত 4 ধরনের ভিটো পাওয়ার, ঠিক আছে। কি কি ভিটো পাওয়ার? প্রথম হয় অ্যাবসোলিউট, নাম্বার 2 কোয়ালিফাইড, নাম্বার 3 সাসপেন্সিভ, আর নাম্বার 4 পকেট। অ্যাবসলিউট কে বাংলায় আমরা বলি যেটা হচ্ছে পূর্ণাঙ্গ ভিটো, পূর্ণাঙ্গ ভিটো, ঠিক আছে। সাসপেন্সিভ কে বলি স্থগিতকারী ভিটো, আর পকেট ভিটোর হচ্ছে আর কোনো বাংলা মানে নেই, এটাকে পকেট ভিটোকে পকেট ভিটোই বলে, ঠিক আছে। এবার এই জিনিসগুলো কি? আর এই যে কোয়ালিফাইড ভিটো, এটা কিন্তু ভিটো পাওয়ার, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে নেই, ঠিক আছে। এটা একমাত্র আমাদের আমেরিকার প্রেসিডেন্টের কাছে রয়েছে, এটা ইন্ডিয়ার প্রেসিডেন্টের কাছে নেই। আমেরিকার প্রেসিডেন্টের কাছে এই 4টে পাওয়ার রয়েছে কোয়ালিফাইড। ওকে, এটা স্পেসিফিক্যালি এক্সট্রা পাওয়ার আমেরিকান পাওয়ার প্রেসিডেন্টের কাছে রয়েছে, ইন্ডিয়ান। তাহলে এটা ভিটোর এক ধরনের ভিটো, কিন্তু এটা ইন্ডিয়ার এদের কাছে নেই। সেই কারণে কি জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এবার দেখো, এবার এই ভিটো পাওয়ারটা কিভাবে প্রয়োগ হবে। তাহলে প্রেসিডেন্টের কাছে প্রথম কি কাজ হবে, একটা বিল আসবে, বিল এলো লোকসভা বা রাজ্যসভা, একটা বিল দিল। এই বিল প্রেসিডেন্টের কাছে এলে প্রেসিডেন্ট 3টে কাজ করতে হবে। প্রথমত বললো ওকে, বিলে কি করতে পারে, সম্মতি দিতে পারে, অ্যাসেন্ট, সম্মতি দিল, সাইন করলো, ব্যাস সম্মতি সাইন করলো, ব্যাস সেটা বিলটা ল হয়ে গেল। গুড। প্রেসিডেন্ট কি করতে পারে, সেটাকে হোল্ড করতে পারে, সেটাকে কিছুদিনের জন্য হোল্ড করতে পারে, যে আমি একটু ভেবে বলবো, সেটাকে স্থগিত করতে পারে, হোল্ড করতে পারে। অথবা সে কি করতে পারে, বিলটাকে একবার রিটার্ন করতে পারে, মানে ফিরিয়ে দিতে পারে,
কিন্তু সে একবারের বেশি ফিরিয়ে দিতে পারবেন। একবার ফিরিয়ে দিলে আবার যদি আসে তখন কিন্তু সাইন করতে বাধ্য। তাহলে এই যে প্রেসিডেন্ট অ্যাসেন্ট দিয়ে দিল, সম্মতি দিয়ে দিল, দ্যাটস ওকে, কিন্তু প্রেসিডেন্ট এই যে হোল্ড করলো, এই হোল্ড করার ক্ষমতাটাই হচ্ছে প্রেসিডেন্টের ভিটো পাওয়ার, বা রিটার্ন করলো, এটাও প্রেসিডেন্টের ভিটো পাওয়ারের মধ্যে পড়ছে। ওকে, প্রেসিডেন্টের এই ভিটো পাওয়ারের মধ্যে পড়ছে। তাহলে প্রেসিডেন্ট কি করতে পারে? প্রথমে সম্মতি দিয়ে দিলে তো কোনো অসুবিধা নেই, তাহলে সেই স্থগিত করা বা ফিরিয়ে দেওয়ার যে পাওয়ার, সেটা প্রেসিডেন্টের এর মধ্যে ভিটো পাওয়ারের মধ্যে রয়েছে। তাহলে প্রথমে অ্যাবসলিউট ভিটো, প্রেসিডেন্ট কি করতে পারে? এই যে বিলটা রয়েছে অ্যাবসলিউট ভিটোর মাধ্যমে প্রেসিডেন্ট কি করতে পারে? সেই বিলে অসম্মতি জানাতে পারে। মানে অ্যাবসলিউট ভিটোর মাধ্যমে প্রেসিডেন্ট কি করতে পারে? সেই বিলে অসম্মতি, বলছে না আমি সাইন করব না। তাহলে সে যখন রিটার্ন করলো, মানে অসম্মতি জানালো, তখন প্রেসিডেন্ট ইউজ করলো তার অ্যাবসলিউট ভিটো পাওয়ার, মানে সে সেটাকে ফিরিয়ে দিল। কিন্তু ফিরিয়ে দিলে সে যদি আবার আসে তখন কিন্তু সাইন করতে বাধ্য হবে। সে যে স্থগিত করলো, তখন প্রেসিডেন্ট ইউজ করলো সাসপেন্সিভ ভেটো, মানে জিনিসটাকে রাখতে শুরু করলো, সাসপেন্সিভ ভেটো। আর পকেট ভিটোটা কি? পকেট ভিটো হচ্ছে সেই যে বিলটাকে রইলো সেটাকে সে হোল্ড করলো, ঠিক আছে, হোল্ড করলো অনির্দিষ্ট কালের জন্য। বলে ঠিক আছে দেখবো, অনির্দিষ্ট কালের জন্য কোনো বিলকে সে চাইলে হোল্ড করতে পারে, সে জীবনেও সেটা খুলে নাও দেখতে পারে, ঠিক আছে। সেটাকে আমরা বলি পকেট ভিটো। এরকম অনেক বিল আছে, প্রেসিডেন্ট বলছে ওকে ঠিক আছে দেখবো, কিন্তু সেটাকে হোল্ড করে রেখে দিল অনির্দিষ্ট কালের জন্য, সেটাকে বলে পকেট ভিটো, ঠিক আছে। সে চাইলে এটাকে আবার ব্যবহার করতে পারে, নাও করতে পারে, সেটা তার ব্যাপার। বুঝতে পারলাম না কোনটা যদি অসুবিধা হয় বলো। বলো, কোনো ডাউট থাকলে বলো। স্যার, তাহলে বলো। এখানে পূর্ণাঙ্গ কোনটা, মানে পূর্ণাঙ্গ ভেটো কোনটাকে বলা হবে তাহলে? ওই যে রিটার্ন ফিরিয়ে দিতে পারে, যে আচ্ছা, যেটা ফিরিয়ে দেয়া হবে। ফিরিয়ে দিতে পারে, তার মানে সেটা পূর্ণাঙ্গ ভেটো। কিন্তু মানে সেটা ফিরিয়ে আর দেওয়া দ্বিতীয়বার আসবে না? দ্বিতীয়বার এলে আসবে, তো সেটা আচ্ছা। দ্বিতীয়বার এলে আর ফেরত দিতে পারবে না, কিন্তু ওই যে একবার রিটার্ন করলো সেটাই তার পূর্ণাঙ্গ ভেটো, মানে অ্যাবসলিউট ভেটো। আচ্ছা, মানে দেখো এখানে প্রেসিডেন্টের বাবু কোনো ক্ষমতা নেই, হ্যাঁ, তাকে যদি আবার রিটার্ন করে সে সাইন করতে বাধ্য, শুধু তাহলে নামেই স্যার লেখা আছে, অ্যাসেন্ট বলতে সিগনেচার করে দিল, কোনো কিছুই বললো না, বললো ওকে ঠিক আছে আমি সাইন করে দিচ্ছি। তাহলে তো ব্যাস এখানে শেষে ভেটো পাওয়ারের মধ্যে পড়ছে না এটা। এটা তো পড়ছে না, তো ওই জন্য বললাম যে এটা তো ভিটোর মধ্যে আমি লিখিনি, আমি কোনো বিল এলে সে কি করতে পারে? সম্মতি জানাতে আচ্ছা, পারে, স্থগিত করতে পারে, বা রিটার্ন করতে পারে। তার ঠিক মধ্যে আছে। হোল্ড করা আর ফিরিয়ে দেওয়া, এই দুটো তার ভিটো পাওয়ারের মধ্যে পড়েছে। ক্লিয়ার আছে করি? হুম। এবার এখানে কিছু ইনফরমেশন আছে, যে ইনফরমেশন গুলো আমাদের লাগবে। এই পকেট ভিটো বলো, অ্যাবসলিউট ভিটো বলো, এগুলোর যে ব্যবহার কোনো প্রাইম মিনিস্টার, কোনো প্রেসিডেন্ট করেছে কিনা, বা কোন বিলের ক্ষেত্রে করেছে, সেরকম কিছু কিছু ইনফরমেশন আমাদের একটু জানতে হবে। যে এমসিকিউ আছে এগুলো আমাদের। প্রথম, যে পূর্ণাঙ্গ ভিটো মানে অ্যাবসলিউট ভিটো, প্রথম কোন প্রেসিডেন্ট জারি করেছিল? এটা হচ্ছে আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম করেছিল। একটা বিল ছিল, সেটা হচ্ছে পেপসু বিল। ঠিক আছে, পেপসু বিলে করেছিল। প্রথম অ্যাবসলিউট ভিটো প্রয়োগ করেছিল আমাদের রাজেন্দ্র প্রসাদ। আর সেকেন্ড টাইম অ্যাবসলিউট ভিটো করেছিল আমাদের হচ্ছে আর ভেঙ্কটরামন। আচ্ছা, রাজেন্দ্র প্রসাদ পেপসু বিলে করেছিল 1954-এ, 1954-তে। হ্যাঁ, আর ভেঙ্কটরামন করেছিল তোমার হচ্ছে স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্সেস
ফর এমপি বিল, এটাতে করেছিল, এটা হচ্ছে 1991 সালে 1991। দুবার অ্যাবসলিউট ভিটো আমাদের হয়েছিল, জারি করেছিল আমাদের প্রেসিডেন্ট। নাম্বার 2, পকেট ভিটো। পকেট ভিটো প্রেসিডেন্ট কোন কোন প্রেসিডেন্ট করেছিল? পকেট ভিটো প্রথম আমাদের প্রেসিডেন্ট করেছিল জ্ঞানী জেল সিং। জেল সিং করেছিল 1986-তে, 1986। আর হচ্ছে আর ভেঙ্কট রামন, তিনি করেছিলেন 1989। কি কি বিল ছিল? জেল সিং পাঠিয়েছিল পোস্ট অফিস বিল, পোস্ট অফিস বিলে করেছিল, ঠিক আছে। আর আমাদের হচ্ছে ভেঙ্কট রামন করেছিল এই এই সেম বিল, এই বিলেই পকেট ভিটো, দুজনেই পকেট ভিটো করেছিল, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের হচ্ছে সাসপেন্সিভ ভিটো, ফিরিয়ে দিয়েছিল, ঠিক আছে। সাসপেন্সিভ ভিটো কে দিয়েছিল? এপিজে আব্দুল কালাম স্যার, এপিজে আব্দুল কালাম স্যার। কবে পাঠিয়েছিল? 2006-তে। কি বিল ছিল? অফিস অফ প্রফিট অ্যাক্ট। মানে অফিস অফ প্রফিট অ্যাক্ট বলতে কে মানে কর্মরত অবস্থায় যে সরকারি চাকরি বা কোনো কিছু করলে সে করতে পারবে না, ঠিক আছে। অফিস অফ প্রফিট অ্যাক্ট 2006-তে করেছিল। এটাতে এপিজে আব্দুল কালাম সাসপেন্সিভ ভিটো লাগিয়েছিল, যেহেতু এটা একটা মানি বিল ছিল, ঠিক আছে। সেই জন্য মানি বিলের জন্য এটা সাসপেন্সিভ হয়েছিল, নাহলে পকেট হতো। যেটা একটা মানি বিল ছিল, মানি বিল হওয়ার কারণে এটাকে করা যায় না, ঠিক আছে। তবুও আব্দুল কালাম স্যার এটাতে সাসপেন্সিভ ভিটো লাগিয়েছিল। এটা পুনরায় পাস করে এসেছিল, কিন্তু আব্দুল কালাম স্যার তবুও এতে সাইন করেনি, ঠিক আছে। তো সেই জন্য আব্দুল কালাম স্যারকে কিন্তু সাসপেন্ড করা যেত, কিন্তু সেই সময় আব্দুল কালাম স্যার এতটাই রেসপেক্টেড ছিলেন এই জন্য কিছু গভর্নমেন্ট কিন্তু সেই জন্য কিছু করেনি, ঠিক আছে। 2006, বুঝতেই পারছো, আমাদের কংগ্রেস সরকার চলে এসেছিল, যাই হোক বলে লাভ নেই। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, বলো ক্লিয়ার হলো বলো। হ্যাঁ স্যার, হয়েছে। ওকে, এবার আমাদের লাস্ট হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি ও ভাইস প্রেসিডেন্ট। তাহলে যখন প্রেসিডেন্টের ইলেকশন হয় তখনই ভাইস প্রেসিডেন্টের ইলেকশন। যারা প্রেসিডেন্ট ইলেকশনে এসে ভোট দিতে আসে তারা ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে ভোট দিতে আসে। তাহলে ভাইস প্রেসিডেন্টকে বলা হয় অনাবশ্যক মহামহিম। কেন বলা হয়? কারণ এনার কোনো কাজ নাই, ঠিক আছে। কেন? কারণ কাজ নেই বলতে কি হচ্ছে, আমাদের মানে আজকের দিনের হচ্ছে ইনভার্টারের মতো কাজ। আজকের দিনে দেখো মানে মানে যাই হোক মমতার যে কারণে আর যাই হোক কারেন্ট কিন্তু যায় না। মানে যদি কোনোদিন প্রেসিডেন্ট মানে মারা যায় তখনই একমাত্র তার কাজে লাগে, এই জন্য সে বেকার থাকে, এই জন্য তাকে বলা হয় অনাবশ্যক মহামহিম। আগে কাজে লাগতো, এখন দেখো বহুদিন কোনো প্রেসিডেন্ট মারা যায়নি বা কিছু হয়নি, যাই হোক না হয় ভালো, বাট দেখা আছে এই জন্য অনাবশ্যক মহামহিম বলা হয়ে থাকে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমাদের কোশ্চেন এসেছিল ডব্লিউবিসিএস, অনাবশ্যক মহামহিম কাকে বলা হয়। তো যদি প্রেসিডেন্ট কোনো কারণে হয়ে যায় তাহলে তার জন্য ভাইস প্রেসিডেন্ট কাজ করে। তো এনার টার্মও থাকে 5 ইয়ার, 5 বছরের টার্ম থাকে। এজ হয় অবভিয়াসলি প্রেসিডেন্টের মতো 35 ইয়ার, 35 বছর বয়স হতে হয়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর ভারতের নাগরিক হতে হবে অবভিয়াসলি। আর হুম, আচ্ছা, এবার মনে রাখবে এখানে একটা প্রশ্ন আছে, ঠিক আছে, এখানে একটা প্রশ্ন আছে।
ভালো করে বুঝবে, কোশ্চেনটা আগে শুনবে তারপরে বুঝবে। যে কোনো একজন ব্যক্তি, ভালো করে বুঝবে, প্রেসিডেন্ট হতে চায়, রাষ্ট্রপতির জন্য সে ভোটে দাঁড়াচ্ছে, ভালো কথা। তাহলে সে যখন ভোটে দাঁড়াচ্ছে তখন সে কি কোনো এমএলএ বা এমপি, ঠিক আছে, বা কোনো মিনিস্টার থেকে প্রেসিডেন্ট হওয়ার জন্য ভোটে দাঁড়াতে পারে? সে একজন এমএলএ এমপি রয়েছে, সাপোজ ধরো আমরা মনে করি রাহুল গান্ধী। রাহুল গান্ধী মনে হলো প্রেসিডেন্ট হবে, তাহলে রাহুল গান্ধী এখন এমপি থাকা অবস্থায় সে কি রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াতে পারে? তাকে আগে কি পদত্যাগ করতে হবে? অবশ্যই। করতে গেলে তাকে ভোটে জেতা নয়, ভোটে দাঁড়ানোর আগে তাকে পদত্যাগ করতে হবে। এবার আমি সেম প্রশ্ন করি, রাহুল গান্ধী কি ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে দাঁড়াতে পারে? বলো, ভাইস প্রেসিডেন্টের জন্য দাঁড়াতে পারে? তাহলেও মনে হয় পদত্যাগ করতে হবে। না, ভাইস প্রেসিডেন্টে হলে তাকে পদত্যাগ করতে হবে না। তাহলে সে এমপি, এমএলএ বা মিনিস্টার যে কোনো থাকা অবস্থাতেই, বা রাজ্যপাল যে কোনো পদে থাকা অবস্থাতেই সে ভোটে দাঁড়াতে পারে। এবার সে যদি এই ইলেকশনে উইন হয়ে যায়, জিতে যায়, যদি জিতে গেলে সে ভাইস প্রেসিডেন্ট হয়ে গেল, তারপরে সে সেই এমপি পদ সে রিজাইন করবে। তাহলে এমপি পদ রিজাইনটা পরে হবে, আগে নির্বাচন হবে ভিপির ক্ষেত্রে। কিন্তু অন্য আর কোনো নির্বাচনে এরকম নেই, তুমি এমএলএ বলো, এমপি বলো, যাই হোক, তোমাকে আগের পদ থেকে রিজাইন করতেই হবে, তাহলে দাঁড়াতে পারে। শুধুমাত্র ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে তুমি কোনো পদে থাকা অবস্থাতেও কিন্তু ভোটে দাঁড়াতে পারে। বুঝতে পারলাম না? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা মোটামুটি আমাদের যে ভাইস প্রেসিডেন্ট কে কে ছিল আমরা মোটামুটি একটু ডিসকাস করে নিই, লিস্ট দেখে নিই। তাহলে প্রথম আমাদের ভাইস প্রেসিডেন্ট কে ছিল? ডক্টর এস সর্বপল্লী রাধাকৃষ্ণন। রাধাকৃষ্ণন। রাধাকৃষ্ণন স্যার ছিলেন 1952 থেকে 1962, 1962, ঠিক আছে। এবং রাধাকৃষ্ণনের আনঅপোজড ছিল, মানে তার বিরুদ্ধে কিন্তু কেউ ভোটে দাঁড়ায়নি, আনঅপোজড, বিনা প্রতিদ্বন্দ্বিতা রাধাকৃষ্ণন কিন্তু ছিল। সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট কে ছিল? ডক্টর জাকির হোসেন, 1962 থেকে 1967, মানে যখন রাধাকৃষ্ণন প্রেসিডেন্ট ছিল তখন জাকির হোসেন কিন্তু ভিপি ছিল, ঠিক আছে। অপোনেন্ট দাঁড়িয়েছিল এন সামন সিং, অপোজিশন দাঁড়িয়েছিল। নাম্বার 3, থার্ড কে ছিল? ভিভি গিরি, আমরা জানি ভিভি গিরি ছিল 1967 থেকে 1969। যখন জাকির হোসেন প্রেসিডেন্ট হয়েছিল ভিভি গিরি ছিল, কিন্তু তিনি পদত্যাগ করলেন 2 বছরের মধ্যে, ঠিক আছে। তো তার বিরুদ্ধে ভিপি যখন এতে দাঁড়িয়েছিল প্রফেসর হাবিব, তার অপোজিশনে দাঁড়িয়েছিল। যখন ভিভি গিরি প্রেসিডেন্ট হয়ে গেল তখন তখন ভিপি হলো কে? গোপাল স্বরূপ পাঠক, গোপাল স্বরূপ পাঠক। যখন ভিভি গিরি প্রেসিডেন্ট হলো, গোপাল স্বরূপ পাঠক ভিপি ছিলেন 1969 থেকে 1974। অপোজিট ছিল এইচ বি কামত, এইচ বি কামত। নাম্বার 5 কে ছিল? বিডি জট্টি, বিডি জট্টি 1974 থেকে 1979। যখন ফখরুদ্দিন আলী আহমেদ মারা গেল তখন বিডি জট্টি ভিপি ছিল, তিনি কিন্তু রাষ্ট্রপতির পদ সামলেছিলেন, কিন্তু তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য কখনো দাঁড়াননি, ভোটে দাঁড়াননি বিডি জট্টি। তো তার অপোনেন্টে দাঁড়িয়েছিল এন ই হোরো, অপোজিশন ছিল। নাম্বার 6, মোহাম্মদ
হিদায়াতুল্লাহ, মোহাম্মদ হিদায়াতুল্লাহ 1979 থেকে 1984 ইনিও ছিলেন আনঅপোজড। নাম্বার 7 আর ভেঙ্কটরমন। ভেঙ্কটরমন 1984 থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন, পরে 1984 থেকে 1987, 1987 ভেঙ্কটরমন। অপরচিটে দাঁড়িয়েছিল VC কামলে। তারপরে ডক্টর শঙ্কর দয়াল শর্মা প্রেসিডেন্ট হয়েছিলেন পরে। শঙ্কর দয়াল শর্মা, এরা প্রথমে ভিপি ছিল, তারপরে কিন্তু ইলেকশনে দাঁড়িয়ে আবার প্রেসিডেন্ট হয়েছে। হ্যাঁ, শঙ্কর দয়াল শর্মা 1987 থেকে 1992। শঙ্কর দয়াল শর্মা ইনিও ছিলেন আনঅপোজড। নাম্বার 9 KR নারায়ণ, ইনিও প্রেসিডেন্ট ছিলেন 1992 থেকে 1992 থেকে 1997। কাকা যোগিন্দর সিং অপোজিশনে দাঁড়িয়েছিল, কাকা যোগিন্দর সিং। নাম্বার 10 ছিল কৃষ্ণকান্ত। কৃষ্ণকান্ত 1997 থেকে 2002। অপোজিশনে দাঁড়িয়েছিল সুরজিৎ সিং বর্নালা। সুরজিৎ সিং বর্নালা। 11তম ছিল ভৈরব সিং শিখাওয়াত। ভৈরব সিং শিখাওয়াত। ভৈরব সিং শিখাওয়াত 2002 থেকে 2007। অপোজ ছিল সেম, এই যে সুশীল, না সরি, ছিল সুশীল কুমার সিন্ডে। সুশীল কুমার সিন্ডে। নাম্বার 12 থেকে জানি হামিদ আনসারি। পরপর 2 বছর ছিলেন, যেমন রাধাকৃষ্ণন 10 বছর ছিলেন, মানে পরপর দুটো টার্মে ছিলেন। হামিদ আনসারিও 10 বছর ছিল, 2007 থেকে 2017 পর্যন্ত হামিদ আনসারি 2 বছর ছিলেন। 2 বছরে দুবার দুটো অপোজ পরপর হয়েছিল। প্রথমবারে ছিল নজমা নজমা হেপতুল্লাহ প্রথমবারে, আর সেকেন্ড টাইমে ছিল যশবন্ত সিং। আর নাম্বার 13 ভেঙ্কাইয়া নাইডু। ভেঙ্কাইয়া নাইডু 2017 থেকে 2022। অপোস্ট গোপাল কৃষ্ণ গান্ধী। আর লাস্ট আমাদের প্রেসিডেন্ট রয়েছে জগদীপ ধনখড়, ওয়েস্ট বেঙ্গলের ছিল, রাজ্যপাল ছিল। 2012 থেকে এখনো প্রেসিডেন্ট রয়েছে। অপর অপরের অপোনেন্ট হয়েছিল মার্গারেট আলভা। বলে লেখা হলে বলি।
বলো Done? হ্যাঁ স্যার। তাহলে মোটামুটি আমরা করলাম। ওকে, তাহলে আমাদের নেক্সট দিন হচ্ছে প্রেসিডেন্টের উপরে আমরা এমসিকিউ ডিসকাস করবো।